আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে 3 ব্যক্তি সফরে বের হয়ে তারা রাত কাটাবার জন্য একটি গুহায় আশ্রয় নেয়। হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তখন তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, তোমাদের সৎ কার্যাবলীর ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই, নাহলে এই পাথর তোমাদের মুক্ত করতে পারবে না। তখন তাদের মধ্যে একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার পিতামাতা খুবই বৃদ্ধ ছিল, আমি কখনো তাদের আগে আমার পরিবার পরিজনকে কিংবা দাস দাসীকে দুধ পান করাতাম না। একদিন কোনো একটা জিনিসের তালাশে আমি অনেক দূরে চলে যেতে হয়, কাজে আমি তাদের ঘুমিয়ে পড়ার পূর্বে ফিরতে পারলাম না। আমি তাদের জন্য দুধ দোহাই নিয়ে আসলাম, তাদেরকে ঘুমন্ত পেলাম। তাদের আগে আমার পরিবার পরিজনকে ও দাস দাসীকে দুধ পান করতে দেওয়াটা আমি পছন্দ করিনি, তাই আমি তাদের জেগে ওঠার জন্য অপেক্ষা করলাম। এভাবে ভোরের আলো ফুটলো, তারপর তারা জাগলেন এবং দুধ পান করলেন। হে আল্লাহ, যদি আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করে থাকি, তবে এই পাথরের কারণে আমরা যে বিপদে পড়েছি তা আমাদের হতে দূর করে দাও। ফলে পাথর সামান্য সরে গেল, কিন্তু তারা বের হতে পারল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, সে আমার খুব প্রিয় ছিল, আমি তার সাথে সঙ্গত হতে চেয়েছিলাম, সে বাধা দিল। তারপর 1 বছর ভীষণ দুর্ভিক্ষ দেখা দিলে সে আমার কাছে এলো। আমি তাকে 120 দিনের শর্তে দিলাম যে তাকে আমার সাথে মিলিত হতে হবে। সে রাজি হলো। আমি যখন সম্পূর্ণ সুযোগ লাভ করলাম, তখন সে বলল, আমি তোমাকে অবৈধভাবে মোহর ভাঙার অনুমতি দিতে পারি না। ফলে সে সর্বাধিক প্রিয় সত্ত্বেও আমি তার সাথে সঙ্গত হওয়া পাপ মনে করে তার কাছ থেকে ফিরে আসলাম এবং আমি তাকে যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম তাও ছেড়ে দিলাম। হে আল্লাহ, আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি, তবে আমরা যে বিপদে পড়ে আছি তা দূর করে দাও। তখন সে পাথরটা আরো একটু সরল, কিন্তু তাতেও তারা বেরোতে পারছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কয়েকজন মজদুর নিয়োগ করেছিলাম এবং আমি তাদেরকে তাদের মজুরি দিয়েছিলাম, কিন্তু একজন লোক তার প্রাপ্যটা না নিয়ে চলে গেল। আমি তার মজুরির টাকা কাজে খাটিয়ে তা বাড়াতে লাগলাম। তাতে প্রচুর ধন সম্পদ অর্জিত হলো, কিন্তু কিছুদিন পর সে আমার কাছে এসে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আমার মজুরিটা দিয়ে দাও। আমি তাকে বললাম, এসব উট, গরু, ছাগল ও গোলাম যা তুমি দেখতে পাচ্ছ তা সবই তোমার মজুরি। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে বিদ্রুপ করো না। তখন আমি বললাম, আমি তোমার সাথে মোটেই বিদ্রুপ করছি না। তখন সে সবই গ্রহণ করলো এবং চলে গেল, তা থেকে একটাও ছেড়ে গেল না। হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টি লাভের জন্য এই কাজ করে থাকি, তবে আমরা যে বিপদে পড়েছি তা দূর করে দাও। তখন সেই পাথরগুলো সম্পূর্ণরূপে সরে গেল এবং তারা বের হয়ে পড়ল। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ আপনাদের সবার সাথে আছি ভৌতিকতার মায়ার আজকের এই এপিসোডে। আমি আপনাদের সাথে ঘটনায় চলে যাব সরাসরি, কারণ সময় নষ্ট করতে চাচ্ছি না। তার আগে বলতে যাচ্ছি, যারা আমাদের ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে পারেন, দ্যাট ইজ BHOUTIGOTA ভৌতিকগতা@gmail.com। এখানে আপনারা আপনাদের যে ঘটনার প্ল্যান করেছেন পাঠাবেন, সেটা পাঠিয়ে দিতে পারেন। আমি চলে যাচ্ছি আমাদের ঘটনায়। আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছে ঘটনার ভেতরে। সাল 2003 বা 2004 হবে। তখন সামাদ কবিরাজ তার কবিরাজি বিদ্যায় বেশ পারদর্শী হয়ে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে লোক আসা শুরু করে। তেমনিভাবে একটা লোক তার কাছে আসে সমস্যা নিয়ে, কিন্তু সেদিন এসে সামাদ কবিরাজকে তারা বাড়িতে পায় না। তিনি নাকি কোনো একটা বিশেষ কাজে অন্য একটা গ্রামে গেছেন, ফিরতে নাকি 2-3 দিন লেট হবে। পরে তারা না কোনো উপায় না পেয়ে তার বাড়িতে চলে যায় আর বলে যান তিনি 2-3 দিন পরে আবার আসবেন। 2-3 দিন কেটে যাওয়ার পর সন্ধ্যাবেলা তিনি সামাদ কবিরাজের বাসায় এসে উপস্থিত হন। বাসায় এসে দেখেন সামাদ কবিরাজ গোসল সেরে ভাত খেতে বসছে। তিনি সামাদ কবিরাজের ভাত খাওয়া শেষ করা অবধি অপেক্ষা করতে লাগলো। খাওয়া দাওয়া শেষে সামাদ কবিরাজ সেই লোকটার কাছে আসেন। লোকটাকে ক্লান্ত দেখে মনে হচ্ছিল, শুকনো শরীরের গঠন, চোখ মুখে হতাশা। তো জিজ্ঞেস করলেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কোত্থেকে এসছেন? লোকটা বলল, আমি আলী আহমেদ।
বাড়ি দেবী চৌধুরানী এলাকায়। সামাদ কবিরাজ জিজ্ঞেস করে, আমার কাছে আসার কোনো বিশেষ উদ্দেশ্য আছে? তখন আলী আহমেদ বলতে লাগলেন, কিছুদিন আগে আমি আপনার কাছে এসেছিলাম আমার একটা সমস্যা নিয়ে, কিন্তু আপনি তখন বাড়িতে ছিলেন না। পরিবারের কাছে জানতে পারি আপনার আসতে নাকি 2-3 দিন সময় লাগবে, তাই আমি আজকে আপনার সাথে দেখা করতে এসেছি। পরে সামাদ কবিরাজ জিজ্ঞেস করলেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? প্রতি উত্তরে আলী আহমেদ বললেন, আসলে আমার কিছু সমস্যা হচ্ছে পরিবারে, আর তা প্রায় 2-3 বছরেরও অধিক সময় ধরে। লোকমুখে শুনেছি আপনি নাকি এইসব বিষয়ে সমাধান দিয়ে থাকেন। অনেক খোঁজাখুঁজি করার পর আমি আপনার সন্ধান পাই এবং তাৎক্ষণিকভাবে আমি আপনার কাছে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। এখন আমি নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। যদি আপনি আমাকে এই বিষয়ে সাহায্য করতেন তাহলে আমার আর আমার পরিবারের জন্য বেশ ভালো হতো। সামাদ কবিরাজ বলে, আমি জানি না আপনার পরিবারকে সাহায্য করতে পারবো কিনা, তবে আমি আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে বলতে পারবো আমি কি এর কোনো সুরাহা দিতে পারবো কি পারবো না। পরে আলী আহমদ বললেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাকে বলি। 1998 সাল, তখন আমার বয়স তখন 45। আমাদের পারিবারিকভাবে ছোট একটা কাপড়ের ব্যবসা আছে, যা দিয়ে আমাদের বেশ ভালোভাবেই সংসার চলে। পরিবারে আমি, আমার মা, আমার 12 বছর বয়সে এক বোন আর আমার স্ত্রী আছে। সমস্যার সূত্রপাত ঘটে আমি ব্যবসার কাজে গঞ্জে যাই তখন। যেহেতু আমাদের এলাকায় প্রতি বছর কাপড় ব্যবসার একটা মৌসুম আসে, তাই আমাদেরকে ব্যবসা ঠিক করার জন্য গঞ্জে থেকে মাল আনা লাগে। ঠিক এমনই এক মৌসুমে কাপড় ব্যবসা রমরমা হয়ে ওঠে। সারাদিন মাল কেনা বেচার পর মাল ফুরিয়ে যায়। পরদিন আবার ছিল শুক্রবার, আর শুক্রবার মানে ক্রেতাদের ভিড়। তা আমি ঠিক করি সন্ধ্যায় গঞ্জের দিকে রওনা দিব। গঞ্জ থেকে মাল কিনতে কিনতে প্রায় রাত হয়ে যায়, যার ফলে মেইন রাস্তায় আস্তে আস্তে আমার আনুমানিক রাতে 11টা বেজে যায়। তখন তার সময় 11টা বলতে মোটামুটি ভালোই রাত, আর রাস্তাঘাটে তেমন গাড়িও ছিল না। শেষমেশ আমাদের এলাকায় একটা লোকাল বাস পাই। বাসটায় তেমন যাত্রী ছিল না। আমি আমার মালপত্র বাসের ছাদে তুলে দিই আর ড্রাইভারের সাথে যেয়ে সামনে বসে পড়ি। বাসটা চলতে শুরু করে। যাত্রী বলতে মাত্র হাতে গোনা কয়েকজন ছিল, তারাও তাদের গন্তব্যে আস্তে আস্তে করে নেমে যায়। তখন বাসে বলতে আমি, ড্রাইভার আর কন্ট্রাক্টর। তখন আমি ড্রাইভারের সাথে আনুষঙ্গিক বিষয়ে কথা বলছিলাম। হঠাৎ করে আমার চোখ বাসের লুকিং গ্লাসের দিকে যায়। আমি তাকাতে দেখতে পাই যে একটা ধূসর রঙের তোতা পাখি গাড়ির পেছনে পেছনে উড়ে আসছে, আর তার পেছনে একটা শিম্পাঞ্জি ধরনের প্রাণী দৌড়ে আসছে। আমার চোখের ভুল ভেবে আমি কষলে পুনরায় আবার তাকাই, কিন্তু তখন আমি স্পষ্টভাবে দেখতে পাই ওটা শিম্পাঞ্জি না, শিম্পাঞ্জির আকারের, তবে মুখটা হায়নাদের মতো। কেমন মুখ থেকে লালা ঝরে যাচ্ছে। আমি তীক্ষ্ণ দৃষ্টি সেই ধূসর তোতা পাখির দিকে দিই। পাখিটিকে এখনই চোখের দৃষ্টি দিয়ে জ্বালিয়ে দেবে। হালকা বাতাসে তার শরীরের কালো কালো পশমগুলো যেন উড়ছিল, আর তাদের গতিবিধি থেকে মনে হচ্ছে তারা এই বাসের পেছন পেছন আসছে। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করি, আমি বলি যে দেখেন তো ভাই, পেছনে কোনো পাখি বা শিম্পাঞ্জি দেখতে পান কিনা? ড্রাইভার বলে যে না ভাই, আমি তো লুকিং গ্লাসে কিছু দেখতে পাই না। তো উনি ওনার মনের ভুলভাবে বাসের সিটে কিছুটা হেলান দিয়ে শুয়ে থাকেন। যেহেতু তার বাড়ি পৌঁছাতে এখনো অনেকটা সময় বাকি, তো তাই তিনি এরকম হালকা করে ন্যাপের মতো ঘুমিয়ে যাচ্ছিল, এরকম একটা ভাব। ঠিক তখনই বাসের ছাদে ধাম করে একটা বিকট শব্দ হলো। তার ভাষ্য মতে আমি হকচকিয়ে উঠলাম শব্দে। ড্রাইভার তার গাড়ি হার্ড ব্রেক করে। কন্ডাক্টর বলে গাড়ি থেকে নেমে দেখার জন্য কি হয়েছে। কন্ডাক্টর এসে বলে, ওস্তাদ কিছুই তো দেখতে পাই না। তাছাড়া ড্রাইভার একটু ভয় ছিল, যেহেতু নির্জন জনমানব শূন্য একটা এলাকা, আর ড্রাইভার ভাবে হয়তো কোনো ডাকাতি করার জন্য কেউ ফাঁদ পেতেছে কিনা। তো কন্ডাক্টরকে বলে যে গাড়িতে জলদি ওঠ। পরে ড্রাইভার গাড়ি ছেড়ে দেয় আর তার মন মতো গাড়ি চালাচ্ছিল। তো আমি আমার মনের ভুল ভেবে আবারও হেলান দিই। তখনই আমার চোখ জানালার গ্লাসে পড়ে। দেখি সেই শিম্পাঞ্জিটা গাড়ির ছাদ থেকে তার মাথাটা ঝুলন্ত অবস্থায় জানালা বরাবর আনে। আমি দেখলাম সেই শিম্পাঞ্জি ধরনের হায়নাটা তার জিহ্বা দিয়ে বাসের জানালাটা চাটছিল, আর তার লালা বেয়ে বেয়ে ওই জানালার গ্লাস দিয়ে নিচে পড়ছে। হঠাৎ কোনো কিছু বোঝার আগেই সে তার হাতগুলো ঠিক জানালা বরাবর এনে ধাম করে বাড়ি মারে।
মনে হলো জানালার কাঁচ ভেঙে আমার শরীর বরাবর পড়বে। শব্দ তো হলো ঠিকই, কিন্তু জানালার কাঁচ সম্পূর্ণ অক্ষত ছিল। আমি ভয় পেয়ে সিট থেকে পড়ে যাই। আমার ভিতর থেকে তন্দ্রা ভাবটা চলে যায়। যখন তন্দ্রা ভাব চলে যায় তখন উঠে দেখতে পারলাম কিচ্ছু নাই। আমার পরে যাওয়া দেখে ড্রাইভার বলল, কি ভাই, গভীর ঘুম ঘুমাই দিলেন নাকি? আমিও কিছু বললাম না। মনের ভুল আবারও ভাবলাম। এরপর সেই বিষয় নিয়ে আর তেমন ভাবি নাই। মাথার ভেতর থেকে সেই চিন্তাটাও চলে যায়। আমি আমার বাড়ির এলাকায় চলে আসি। সেদিন বাসায় আসতে আসতে মোটামুটি আমার অনেকটা রাত হয়ে যায়। পরে আমি বাসায় এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাই। সেদিনের কথা আমি আসলে কাউকে বলিনি। ঠিক সেদিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্নটা এমন, রাস্তায় যে ধূসর রঙের তোতা পাখিটা দেখেছিলাম, সেই পাখিটা হঠাৎ করে উঠতে উঠতে একটা মানুষের আকারে রূপ নেয়। আর তার পেছনে ছিল 2টা কফিনের বক্স। সেই কফিনের বক্স 2টা নিজ হাতে শেকল দিয়ে পেঁচিয়ে টেনে টেনে আস্তে আস্তে করে আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। তারপর আমার বাড়ির চারদিকে প্রদক্ষিণ করে এবং আস্তে 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 করে একটা গর্ত খুঁড়ে, এমন করে 1-2টা করে মোট 7টা গর্ত করে। গর্তগুলোর গভীরতা মনে হচ্ছিল অনেক, 7-8 ফিটের বেশি। দেখতে অনেকটা কুয়ার মতো। একটা সময় সেই তোতা পাখির থেকে মানুষ হওয়া ব্যক্তিটা তার সাথে করে আনা যে কফিনগুলো ছিল সেগুলো গর্তের মধ্যে ফেলে দেয়, লম্বালম্বি ভাবে ফেলে দেওয়ার আগে আমার কাছে মনে হলো সেই কফিনে ঢাকনাটা একটু উপর করলো। আমার কাছে মনে হলো অর্ধখোলা লাশ পড়ে আছে। পেটের দিক থেকে মনে হচ্ছে উচ্ছিষ্ট ময়লাগুলো বেয়ে বেয়ে কফিনের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে। ঘুমের মধ্যে আমার নাড়ি ভুঁড়ি উল্টে যাওয়ার মতো অবস্থা। মনে হচ্ছিল স্বপ্নটা ভেঙে যায় না কেন। ঠিক সেই মুহূর্তে মানুষরূপী কি করলো ওই সেই জানোয়ারটা, আমরা যেমন কোনো ভারী কোনো কিছুর উপর থেকে ফেলতে গেলে যেমন সোজা করে নিচের দিকে ফেলে দিই, ঠিক তেমন সেই কফিনগুলো সে খাড়া করে ফেলে দিল। আর তার উপর মাটি চাপা দিয়ে বোঝালো সে এখানে সেই 2টা কফিনের লাশকে দাফন দিয়েছে। দাফন দেওয়ার আগে সাথে আমার ঘুম ভেঙে গেল আর আমার বমি হলো। আমার স্ত্রী ভাবে হয়তো রাত বেশি করে আসার জন্য আর সারাদিন এই প্রেশারের কারণে যাতায়াত করার জন্য এই সমস্যা হয়েছে। আমি আমার স্ত্রীকে এই স্বপ্নের কথা আর গাড়ির মধ্যে দেখা সেই ভয়াবহ কথা বলি নাই, কারণ আমার স্ত্রী তখন 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এভাবে কিছুদিন চলে যায় আর কোনো কিছু আমার সাথে ঘটেনি। তবে স্বপ্নে সেই লোকটাকে কফিন বক্স টেনে টেনে নিয়ে এসে সেই গর্তে কফিন বক্সটা খাড়াখাড়িভাবে ফেলে দেওয়ার দৃশ্য আমি এখন রেগুলার দেখতে শুরু করি। এভাবে আরও কিছুদিন চলে যায়। আলহামদুলিল্লাহ আমার একটা কন্যা সন্তান হয়। আমার মেয়েটা দেখতে বেশ সুন্দর হয়েছে, ওর মায়ের মতো। কিন্তু জন্ম নেওয়ার 2 দিন পরেই হঠাৎ করে মাগরিবের ঠিক আগ মুহূর্তে আমার মেয়েটা হঠাৎ করে চিৎকার করে উঠছিল একটু পরপর। সেই সাথে ওর শরীর কেমন যেন নীল বর্ণের আকার ধারণ করে। মেয়ের এমন অবস্থা দেখে আমি দৌড়ে গিয়ে পাশের মসজিদ থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসি। উনি এসে আমার মেয়েকে ঝাড়ফুঁক করে দিয়ে যায় আর একটা কাগজে কিছু একটা লিখে দিয়ে যায় আর বলে এটা যেন প্রতি রাতে আমার মেয়ে ঘুমানোর সময় পরে তাকে ফু দেওয়া হয়। আমি আর আমার স্ত্রী যথারীতি প্রতি রাতেই সেই দোয়া পরে ফু দিতাম। এরপর কিছুদিন ভালো চলে। আমিও মনে মনে ভাবলাম যাক ভালো ভালো ঠিক হয়ে গেছে। কিন্তু সেদিন রাতে হঠাৎ করেই ঘটে একটা দুর্ঘটনা। পুনরায় সেদিন আমি আরও একবার সেই স্বপ্নটা দেখি। সেই কফিনওয়ালা লোকটাকে আর দেখি না। এবার স্বপ্নে দেখি সেই শিম্পাঞ্জি টাইপের হায়নাটা। আমি স্বপ্নে দেখলাম সে আমার ঘরের দরজাকে খুব জোরে জোরে বাড়ি দিচ্ছিল। তার ধারালো নখের আঁচড়ে আমার ঘরের দরজাটাকে চিরে ফেলছে আর ভারী গলায় বলছে, তোর মেয়ের মাথার সামনে থেকে কাগজটা সরিয়ে ফেল, নয়তো পরিণতি ভালো হবে না। সেদিন প্রথমবার তার সাথে আমি স্বপ্নে কথা বলে আমি জিজ্ঞেস করি, কি ক্ষতি হবে? আমি তেমন কিছু করি নাই আপনারই বা আপনাকে। তখনই তার ঠিক উত্তর আসে যে তোর ওয়াক্ত হয়ে গেছে, এবার তেরা হিসাব পুরা করনা হয়। তখন আমি জিজ্ঞাসা করি কিসের হিসাব? ঠিক সেই মুহূর্তে আমার মেয়েটা আমার তখন চিৎকার দিয়ে ওঠে। আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ের হাত পা বাঁকানো অবস্থায়, ছোট্ট মুখটা দিয়ে লালা ঝরছে, শরীরটা নীল বর্ণের হয়ে গেছে, গলার দিকে নখের আঁচড়। এটা দেখে আমি ঘাবড়ে যাই, কি করব বুঝতে পারি না। কিছুক্ষণ থাকার পর আমার মেয়েটার কান্না বন্ধ হয়ে যায়, সেই সাথে তার নিঃশ্বাস। ফজরের আজান পড়ছিল চারদিক থেকে। আমি টের পেলাম আমার মেয়েটা দুনিয়াতে নাই। খেয়াল করলাম আমার মেয়েটার পিঠে প্রাণীর হাত বা পায়ের যেমন ছাপ হয় ঠিক তেমন ছাপ পড়ে আছে আর জায়গাটা নীল রঙের হয়ে আছে।
এই সব কিছু দেখে আসলে আমরা ভেঙে পড়ি। সেই সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমার বাচ্চাটা যখন মারা যায় তখন সকালের আলো প্রায় ফুটে গিয়েছিল। ছোট্ট মানুষ, এমনিতে তার দাফন দেওয়া যাবে না, তাই ওকে আমরা গোসল করানোর জন্য প্রস্তুতি নেই। আমরা সমস্ত নিয়মকানুন পালন করে যখন প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে এটা অদ্ভুত ঘটনা ঘটে। কোথা থেকে যেন অগণিত লাল পিঁপড়ে এসে আমার মেয়েটার কোমল নিথর গায়ের উপর উঠে বসে, এবং কিছু কিছু পিঁপড়ার ঝাঁক ওর শরীরে একটা জায়গায় দলবদ্ধভাবে হতে থাকে। এই বিষয়টা আমরা আবার কেউ খেয়াল করিনি। যখন তাকে গোসল করাতে নিয়ে যাওয়া হয় তখন আমরা সকলে দেখি আমার বাচ্চাটার শরীরে অগণিত লাল পিঁপড়া। তখন আমরা সেই পিঁপড়া দূর করার চেষ্টা করি এবং সেখানে পিঁপড়াগুলো দেখি, যেখানে পিঁপড়াগুলো দেখি সেখানে অনেকটা মাংস পিঁপড়া খেয়ে ফেলতে শুরু করেছিল। এটা দেখে আমরা খুব অবাক হই এবং আমার মেয়ের শরীরের জায়গায় জায়গায় গর্তের মতো দেখতে পাই। আমরা ছোট ছোট ক্ষত দেখা যাচ্ছিল। দেরি না করে আমরা দ্রুত দাফন কাজ শেষ করি। আমার মেয়েটা মারা যাওয়ার পর থেকে আমার ঘরের মধ্যে কেমন একটা অদ্ভুত গন্ধ পেতাম। মনে হতো ইঁদুর জাতীয় কিছু একটা ঘরের মধ্যে পড়ে আছে। সারা ঘর খুঁজতাম কিন্তু কোথাও কিছু নেই। এর মধ্যে আরেকটা সমস্যা দেখা দেয় আমাদের ঘরের মধ্যে। আমাদের ঘরে ইঁদুরের উৎপাত বেড়ে যায় প্রচুর। ইঁদুরগুলোর ধরনও বড় আকারের। ইঁদুরগুলো দিনের থেকে বেশিরভাগ রাতে দেখতে পেতাম আমরা। রাতে যখন আমরা ঘুমাতে যেতাম, লাইট বন্ধ করার সাথে সাথে মনে হতো অগণিত বড় বড় ইঁদুর আমাদের ঘরের চারিপাশে প্রদক্ষিণ করছে। বাইরে হালকা হালকা আলোয় দেখতে পেতাম ইঁদুরগুলো আমাদের দেওয়াল বেয়ে বেয়ে অদ্ভুতভাবে উপর উঠছে, আবার নিচে নামছে। কেমন অদ্ভুত অদ্ভুত শব্দ সারা রাত শুনতে পেতাম। আর যখন তাদের আনাগোনা বেশি হতো, ঠিক তখনই ইঁদুর মরার উদ্ভুত গন্ধটা আনাকে আসতো। মনে হতো নাড়ি ভুড়ি ছিঁড়ে যাবে। এই ঘরের মধ্যে যদি নিজের বেডরুমে ঘুমন্ত অবস্থায় যদি হঠাৎ এরকম ইঁদুরের গন্ধ আসে, তখন এমনিতেই বিরক্ত লাগবার কথা। আসলে সব দিক থেকে মানসিকভাবে আমরা আস্তে আস্তে ভেঙে যেতে লাগলাম। এর মধ্যে আরেকদিন আমার গঞ্জে যাওয়ার প্রয়োজন হলো। বিকালে গেলাম মাল আনার জন্য। মাল কিনতে কিনতে আমার আরও রাত হয়ে যায়। লোকাল বাসে উঠে বসি, জানালার পাশের সিটটায় বসি। আমার পাশে ছিল মধ্যবয়সের একজন হালকা পাতলা গরনের লোক, কিন্তু সে আমার পাশে বসার পর থেকে আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসছিল। হাতের পাশটা কেমন অদ্ভুতভাবে ভারী হতে লাগলো। নিজের হাতটা নিজের কাছে মনে হচ্ছিল 4-5 কেজি ওজন হয়ে গেছে। আমি উঠে সিট পরিবর্তন করলাম। যখন আমি পাশের সিটটায় বসে ওই লোকটার দিকে তাকালাম, দেখি সে অদ্ভুত, তার চেহারার অদ্ভুত পরিবর্তন হচ্ছে। লোকটার মুখটা একেবারে থেতলে দেওয়া। ভারী কোনো গাড়ি মুখের উপর উঠে গেলে বা অ্যাক্সিডেন্ট করলে বা আঘাত করলে যেমন থেতলে যায়, সেরকম থেতলানো। সেই থেতলে যাওয়া মুখ থেকে লালার মতো রক্ত পড়ছে। আমাকে বলছে, হিসাব হিসাব, তোমার হিসাব তোমাকে দিতে হবে, অপেক্ষায় থাকো, সময় মতো হিসাব হবে। আমি ভয়ে জোরে শব্দ করি। কয়েকজন যাত্রী আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকায়। আমি দেখি আমার পাশে বসে থাকা সেই লোকটা নাই, পুরো সিট খালি। আমি ভয়ে কাউকে কিছু বলতে পারছিলাম না। কন্ডাক্টর আমাকে এসে জিজ্ঞাসা করে, কোনো সমস্যা? আমি না সুযোগ মাথা নাড়াই। পরে আমি আমার এলাকায় চলে আসি। আমার বাড়ির ভেতর ঢুকতে একটা ছোট গলির মতো রাস্তা পড়ে। আমি বাস থেকে নেমে সেই গলি দিয়ে হাঁটা শুরু করি। হঠাৎ আমার মনে হতে লাগলো আমার পেছন পেছন কিছু একটা আসছে। আমি ঘুরে তাকাই, দেখি কিছু নেই। ঠিক তখনই সামনে নজরে পড়তে দেখি সেই শিম্পাঞ্জি রূপী হায়না। তার পেছনে বিশাল আকারের 7টা বড় বড় কুকুর। সেই কুকুরগুলো হিংস্রভাবে চিৎকার করতে করতে তেড়ে আসছিল আমার দিকে। আমি সামনে কুকুরগুলোর দিকে তাকাই, আবার সেই শিম্পাঞ্জি রূপী হায়নাটার দিকে তাকাই। যখন সেই কুকুরগুলো চিৎকার করতে করতে আমার সামনে আসতে থাকে, আমি ভয় দিই এক দৌড়। কোথায় যাচ্ছিলাম বুঝতে পারলাম না, শুধু দৌড়াচ্ছিলাম আর পেছন থেকে সেই কুকুরের চিৎকার শুনতে পাচ্ছিলাম। এভাবে কতক্ষণ যায় বুঝিনি। দৌড়াতে দৌড়াতে আমি স্থানীয় কবরস্থানের সামনে এসে পড়লাম। সেখানে দাঁড়িয়ে পড়লাম। কবরস্থান থেকে কিছুটা সামনে দেখতে পেলাম যে আমার স্বপ্নে দেখা সেই তোতা পাখিটা, মানুষ হওয়া লোকটা, তার হাতে তখনও সেই কফিন বক্স 2টা। সেই কফিন বক্স টেনে টেনে সামনে আসা শুরু করলো। আমি ভয়ে তখন কবরস্থানের ভেতর প্রবেশ করি। ভাগ্য ভালো, আমি একজন গোরখোদককে পেয়ে যাই। সে আমাকে দেখে বুঝতে পারে আমি অনেকটা ভয় পেয়েছি। সে জিজ্ঞেস করলো, কোথা থেকে এসেছি, কোথায় যাব। পরে আমি আমার ঠিকানা বলি এবং সে আমাকে আশ্বস্ত করে আমার বাড়ি পৌঁছে দেয়।
বাড়ি পৌঁছানোর পর আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত রাত করলা কেন? মাল কিনতে কি বেশি দেরি হয়ে গেছে নাকি বাস পাও নাই? আমি বললাম, এত রাত আর কোথায়, 12টা বা 1টাই তো বাজে। ভয় পাওয়ার কথাটা আমি আর আমার স্ত্রীকে বললাম না। আমার স্ত্রী তখন বললো, কি এখন রাত 4টা বাজে? আমার স্ত্রীর মুখে সময়ের কথা শুনে আমি ভয় পেয়ে যাই। আমি স্ত্রীকে বললাম সব। আমার স্ত্রীও ভয় পেয়ে যায় আর বলে, সকালে যেন আমি একজন ভালো হুজুরের কাছে যাই বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য। পরে আমি বলি, ঠিক আছে যাব। পরে আমরা ঘুমায় যাই। কিছুদিন তেমন আর কিছু হয় না। হুজুরের কাছ থেকে পানি পরে এনে খাই। এর কিছুদিন পর আমি আবারও স্বপ্ন দেখি। তবে এবার আমার কাছে মনে হলো ট্রাকের শব্দ আসছে আমার বাড়ির আশপাশ থেকে। আর কেউ ট্রাকে করে ময়লা আবর্জনা ফেললে যেমন ঝুপঝুপ শব্দ হয়, তেমন শব্দ হচ্ছে। আমার বাড়ির উঠানে কেউ সেই ময়লাগুলো ফেলছে। আবার মনে হচ্ছে বালু কেউ ট্রাক দিয়ে এনে বারবার আমার উঠোনে ফেলছে। আর ট্রাকের পেছনে দরজার বাড়ির যে শব্দ আসছে বারবার। আমি উঠে লাইট অন করতে গেলাম, লাইট জ্বলছিল না। আমার সাথে বাটন ফোন ছিল, সেটা লাইট জ্বালিয়ে যখনই নিচে নামি মনে হলো কারেন্টের ঝাটকা খেলাম। আর সেই ঝটকা খাওয়ার সাথে সাথে আমি দূরে গিয়ে ছিটকে পড়লাম। মনে হলো পুরো ঘরে বিদ্যুতের তার ছড়িয়ে পড়ে আছে। আমি উঠে আমার ফোনের বাটনের লাইটের আলো দেখতে পেলাম সেই থেতলে যাওয়া মুখ শুকনা লোকটা দাঁড়িয়ে আছে আমার ঘর থেকে খানিকটা সামনে। সে আমার দিকে তাকিয়ে আছে জ্বলন্ত চোখ দিয়ে। আমি মারাত্মক রকমের ভয় পেলাম। সে হাসতে হাসতে এসে আমার চুলের মুঠি ধরে আমায় টেনে উঠোনের দিকে নিয়ে গেল। উঠোনে গিয়ে দেখলাম বিভৎস আরেক দৃশ্য। আমার উঠোনটা একটা রাস্তায় রূপ নিল, মেইন রোডের মতো প্রশস্ত রাস্তা। একটা উজ্জ্বল মনের লোক দাঁড়িয়ে আছে। সে এদিক এদিক তাকাচ্ছে। সম্ভবত সে রাস্তা পার হতে চায়। সে যখন রাস্তার প্রায় মাঝ বরাবর চলে এসছে, একটা ট্রাক আসলো আর সোজা গিয়ে লোকটাকে ধাক্কা দিল। লোকটা অনেকটা সামনে গিয়ে ছিটকে পড়লো। শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। বডিটা তখনও ছটফট করছিল আমার চোখের সামনে। গলার কাটা অংশ দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছিল। আর তখনই ট্রাকটা সামনে গিয়ে লোকটার মুখের উপর দিয়ে পুনরায় ট্রাকটা চালিয়ে দেয়। দেখলাম বডিটা ছটফট করছে। তখন আচমকায় চারদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় আর আমার বুকের উপর লোকটা 2 হাত দিয়ে একের পর এক আঘাত করতে থাকলো। আমি যতটুকু সম্ভব তার কাছ থেকে জোর করে মাফ চাচ্ছিলাম, কিন্তু সে থামছিল না। চারিপাশে অন্ধকার ছাড়া আর কিছুই দেখছিলাম না। আমি ভয় আর ব্যথায় প্রায় জ্ঞান শূন্য অবস্থা। আমার মুখ থেকে লালা ঝরছিল। হঠাৎ শেকল টানার শব্দ আমার কানে আসলো। আমি আর মাথাটা শুধু উল্টে তাকিয়ে দেখলাম সেই স্বপ্নে দেখা লোক কফিন সহ শেকল দিয়ে টানতে টানতে আমার সামনে এগিয়ে আসছে। ভয় আমার মুখ দিয়ে তখন কোনো কথা বের হচ্ছিল না। পরে সেই লোকটা কফিন টেনে টেনে একেবারে আমার কাছে চলে আসে। তার বিভৎস মুখটা আমার একেবারে নাক বরাবর এনে বলে, এত সহজে কি মরে গেলে হবে? মরতে মরতে হিসাব দিবি না তোর কাজের? এক একটা হিসাব নেওয়া হবে। আজ তোর লোভ তার বরবাদির কারণ। দেখবি তোর মৃত্যু কিভাবে হবে, আয় দেখ। পরে সে তার হাত দ্বারা আমার চোয়াল টেনে ধরে টেনে তুলল আর কি। ব্যথায় আমার মুখ দিয়ে উফ পর্যন্ত শব্দ বের হচ্ছিল না। সে লোক আমাকে কফিনের সামনে নিয়ে যায়। কফিনের ঢাকনাটা তার হাত দিয়ে উঠায়। আমি দেখতে পাই আমার জীবনের সবচাইতে বড় বিভৎস দৃশ্য। 2টা কফিনের ঢাকনা প্রায় উঠানো। 2টার দিকেই নজর যায়। দেখছি 2টার মধ্যে একটা অর্ধগলিত লাশ। চারদিক থেকে অগণিত পোকামাকড় গিজ গিজ করছে লাশটার উপর। একটা লাশের মুখ দিয়ে দেখি জোকের ন্যায় কিছু একটা বের হচ্ছে এবং সেটা বেয়ে তার চোখের কোটরের ভিতরে ঢুকে রক্ত শুষে নিচ্ছে। চারদিক থেকে মাছি ঘিরে ধরেছে লাশ দুটোকে। মাছির ভন ভন শব্দ তখন আমার কানে স্পষ্ট। জ্ঞান হারানোর আগে আমি শুধু এটুকুই শুনি, সেই কফিন টানা লোকটা আমাকে বলছিল, তোর মৃত্যু ঠিক এইভাবে হবে, এইভাবেই তোকে তিলে তিলে কষ্ট পেয়ে মরতে হবে, তোর হিসাব তোকে পুরা করতে হবে। ঘুমের মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে আমার জ্ঞান ফেরার পর দেখি আমি ঘরেই শুয়ে আছি। আমার সারা শরীরে মাটি লাগানো। মুখ থেকে তখনও লালা পড়ছে। মুখ দিয়ে লালার সাথে রক্তও পড়ছে। মনে হচ্ছে যেন ধসে পড়া কোনো ধ্বংসস্তূপ থেকে আমাকে বের করা হচ্ছিল। পরে সকালে সদর হাসপাতালে নিয়ে যায়। আমি জানতে পারি আমার স্ত্রী যখন ঘুম থেকে উঠে আমাকে পাশে খুঁজে না পায়, আমি হয়তো বাইরে গিয়েছি কোনো একটা কাজে। যখন অনেক সময় পার হয়ে যায়, এরপর আমাকে পাচ্ছে না, তখন আমার স্ত্রী আমার মাকে ঘর থেকে বের করে আনে।
বেরোয় দেখে আমি মাটিতে গড়াগড়ি খাচ্ছি আর আমার মুখ দিয়ে লালা ঝরছে। আমাকে বারবার ডাকা হচ্ছিল, কিন্তু আমি কোনো সারা শব্দ করছিলাম না। পরে তারা আমার মুখে পানি ছিটায়। পরে নাকি আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু আমার স্পষ্ট মনে আছে তখন আমি স্বপ্ন দেখছিলাম। আর স্বপ্ন দেখতে দেখতে আমি কিভাবে বাস্তবে আমার ঘরের বাইরে উঠোনে চলে গেলাম, আমার মাথায় কিছু ঢুকছিল না। আর সারাদিন উঠোনে জুড়ে নাকি ময়লা আবর্জনা পড়েছিল। তাই 2 দিন পর আমাকে নিয়ে আমার আম্মা হুজুরের কাছে যায়, সবকিছু বলে। সবকিছু শোনার পর হুজুর আমাকে দেখে বলে আমাদের পরিবারের উপর নাকি খারাপ ছায়া পড়েছে, তার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। তিনি সামান্য একজন মুয়াজ্জিন, এত বড় কাজ তিনি করতে পারবেন না। এর কিছুদিন পর আমাদের ঘরে আরো একটা খুশির সংবাদ আসে, আমার স্ত্রী আবারও মা হতে চলেছে। কিন্তু 4 থেকে 5 মাস যাওয়ার পর কোনো কারণ ছাড়াই আমার স্ত্রী বাচ্চারা নষ্ট হয়ে যায়। আর যখনই বাচ্চা নষ্ট হয়ে যায় তখনই আমি সেই লাশ টানা কফিনওয়ালা লোকটাকে দেখতে পেতাম। আর প্রায় সেই অদ্ভুত ইঁদুরগুলোর উৎপাত আমাকে প্রতিনিয়তই যন্ত্রণা করতে থাকে। আমার কাছে মনে হতে থাকে সেই ধূসর রঙের তোতা পাখিটা আমার চারিপাশে অদৃশ্যভাবে উঠছে। তার উপস্থিতি আমি ডানা ঝাপটানোর শব্দের মাধ্যমে বুঝতে পারতাম। যখনই সেই পাখিটা আমার চারপাশে থাকতো, ডানা ঝাপটানোর মতো বাতাস আমার কানে স্পর্শ করত। একটা সময় আমার স্ত্রীর পরপর 2-3টা বাচ্চা গর্ভাবস্থায় মারা যায়। আর এই বিষয়টা আমার স্ত্রীকে মানসিকভাবে ভেঙে দেয়। আমার স্ত্রী তখন বাচ্চা টিকানোর জন্য আমাকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক আমাদেরকে দেখে বলে, এভাবে হবে না, আর হলেও তা মাতৃগর্ভে মারা যাবে। বাচ্চা টেকাতে হলে কঠোর পরীক্ষা দিতে হবে। আমার স্ত্রী বাচ্চা পাওয়ার আশায় বলে যে, গুরুজি আপনি আমাকে যা বলবেন তাই মেনে চলব। তখন সে তান্ত্রিক বলে যে আমার উপরে নাকি কারো নজর আছে, অদৃশ্যের কালো ছায়া পড়েছে আমাদের উপরে, যার জন্য আমাদের বাচ্চাগুলো গর্ভাবস্থায় মারা যাচ্ছে। সেই তান্ত্রিক আমাদেরকে একটা সমাধান দেয়। তিনি বলেন 7 বাড়ির মাটি এবং পতিতালয়ের মাটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে। পতিতালয়ের মাটির কথা শুনে আমি প্রথমে রাজি হইনি, কিন্তু আমার স্ত্রীর দিকে তাকিয়ে আমি রাজি হয়ে যাই। পরে সেই তান্ত্রিক বলে সেই মাটি এনে দিতে থাকে। সেই মাটি তিনি মন্ত্র পড়ে সিদ্ধি করে দিবে, আর সেই মাটি নিয়ম করে ব্যবহার করে সন্তান মিলবে। পরে আমি 7 বাড়ির উঠানের মাটি আর পতিতালয়ের মাটি এনে সেই তান্ত্রিককে দিই। সেই তান্ত্রিক সেই মাটি পরে দেয়, আর আমি আমার স্ত্রীকে বলে দিই প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে গায়ে মাখতে হবে, তাহলে আমাদের সন্তান সুষ্ঠুভাবে জন্ম নিবে, আর তার উপর কোনো ধরনের বালা মুসিবত আসবে না। তান্ত্রিকের বলা সম্পূর্ণ বিধি আমরা অক্ষর অক্ষরে পালন করি। বিনিময়ে সেই তান্ত্রিককে খুশি করে দিতে হবে। আর কিছুদিন পর শুনি আমার স্ত্রী মা হবে। 9 মাস অপেক্ষা করার পর আমার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু এবার আর আমার বাচ্চার সাথে তেমন কোনো ঘটনা ঘটল না। তবে এইবার ঘটনা ঘটে আমার ছোট বোনের সাথে, যার বয়স মাত্র 12 বছর। ও আমাকে একদিন এসে বলে যে, ভাইয়া প্রায় প্রতি রাতে আমি একজনের ফিসফিসের কথা শুনছি। একজন কেউ আমার কানের পাশে ফিসফিস করছে। কথাগুলো অস্পষ্ট, আমি ভালোভাবে বুঝি না সে কি বলে। তখন আমি বললাম, ও কিছু না, তোর মনের ভুল হবে। আমার বোনও তার তেমন পাত্তা দিল না, কিন্তু ওকে দেখতাম ও কেমন যেন একটা ভয় ভয় থাকতো। কিছু বলতে চাইতো আমাকে, কিন্তু বলতে পারতো না। একদিন সকালে ঘটে এক মর্মান্তিক ঘটনা। আমি আমার বোনের ঘরে গিয়ে দেখি সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় সে ঝুলে আছে। আমার জীবনের সবচেয়ে কঠিন অবস্থা তখন ঘটছিল। কল্পনার বাইরে অবস্থা সেটা। আমার বোন এতটা লম্বাও ছিল না যে সিলিং ফ্যান পর্যন্ত হাতের নাগাল পাবে। আমরা ওর বডিটা নামিয়ে দেখি ওর ডান হাতে কয়েকটা আঙ্গুলের ছাপ, গলায় আঙ্গুলের ছাপ। মনে হচ্ছিল কেউ ওর গলা চেপে ধরেছে, ওকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। চোখ দুটো উল্টোনো অবস্থায় ছিল, জিহ্বা প্রায় অর্ধেক বের হয়ে এসছে। আমাদের জিহ্বা যতটুকু আমরা মুখে দেখতে পাই ততটুকু আমাদের জিহ্বার সাইজ না, আমার জিহ্বা অনেক বড়। দাঁতের চাপে জিহ্বার মাঝখানটা ক্ষত হয়ে গেছে। এই সব কিছু আমাদের সম্পূর্ণ চিন্তা চেতনার বাইরে চলছিল। কেনই বা আমাদের সাথে এরকম কিছু হচ্ছে বুঝে উঠতে পারলাম না। অনেক হুজুর কবিরাজ বাসায় নিয়ে আসি, কিন্তু তারা এর কোনো সুরাহা দিতে পারছিল না। এর মধ্যে বাসায় সমস্যা বাড়ছিল। হঠাৎ আমাদের বাড়ির উঠানে পাখির ঘাড় ভেঙে পড়ে আছে। অনেক সময় সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির উঠানে কুকুরের মাথা বিচ্ছিন্ন অবস্থায় থ্যাতলানো অবস্থায় পড়ে আছে, যা বিভৎস। এরপরে একজন আমাকে আপনার ঠিকানাটা দেয়, এবং আপনার ঠিকানা পাওয়ার সাথে সাথে আমি আপনার উদ্দেশ্যে রওনা দিই। যখন রওনা দিই তখন আমার কাছে মনে হচ্ছিল আমার পা দুটো অনেক ভার হয়ে আছে, আমার নড়াচড়ার ক্ষমতা কমে গেছে। আমি যেন হাঁটতে পারছিলাম না, পাগুলো অবশ লাগছিল।
কোনো রকমে বাসে উঠি, কিন্তু বাসে ওঠার পর মনে হচ্ছে আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, কোনো লাভ নাই, তোর হিসাব তোকেই দিতে হবে। আমি ভয় পেয়ে যাই, বুকটা ধক করে ওঠে। আশেপাশে তাকাই, দেখার চেষ্টা করি কিছু আছে কি না, কিন্তু কোথাও কিছু নেই। খুব কষ্ট করে আমি আপনার কাছে আসি। আমি আপনার এখানে সেদিন এসে আপনাকে পাইনি, আর আজ আমি আপনার সামনে বসা। সেদিন রাতে বাবাজান আসলে সামাদ কবিরাজ তাকে সব কথা বলে। সব কিছু শুনে বাবাজান বলে, বেটা আমার কাছে মনে হয় কেন যেন ধোঁয়াশা লাগছে সব কিছু। মনে হয় না এই লোক তোমাকে সব কথা খুলে বলেছে। কিছু একটা লুকিয়েছে তোমার কাছ থেকে, আর কিছু একটা ঘাপলা আছে। তুমি কি চাও বলো? যদি একান্ত এর সাহায্য করতেই চাও তাহলে বলো, আমি দেখি কিছু খোঁজ খবর পাই কিনা। সামাদ কবিরাজ মাথা নেড়ে সম্মতি দিল। বাবাজান সেটা দেখে কবিরাজের মাথায় একটা আলতো হাতের পরশ বুলিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। মানে বাবাজান হচ্ছে সামাদ কবিরাজের জিন। শেষ রাতে কবিরাজ তাহাজ্জুদের নামাজের আদায় করতে উঠল তাকে, এবং উঠলে তার নাকে ভেসে আসছে শিউলি ফুলের গন্ধ, যেটা আসছে পুকুর ঘাট থেকে। সে বুঝে যায় বাবাজান এসছে পুকুর ঘাটে। কবিরাজ অজুর পানি অজুর যে বদনা হাতে নিয়ে পুকুর ঘাটের দিকে এগোতেই দেখেন ঘাটলার ও পাশে ফিরে আকাশের দিকে তাকিয়ে বসে আছেন বাবাজান। তখনও আকাশে জল জ্বলে তারা দেখা যাচ্ছে। সামাদ কবিরাজ কাছে গিয়ে গলা খক করে আওয়াজ দিতেই বাবাজান তাকে হাতের ইশারায় পাশে এসে বসতে বলল। কবিরাজ বসতে তিনি বললেন, এটা আমার মনে হয় কাজটা তোমার নেওয়া ঠিক হবে না। আমার সন্দেহ ঠিকই ছিল, সমস্যা অন্য জায়গায়, বিরাট ঘাপলা আছে। কবিরাজ বলেন, কি ঘাপলা বাবা, বলা যাবে? উনি বিরক্তি স্বরে চটপটে গলায় বলেন, আব্দুল সামাদ, এত কথা বলার সময় আর ইচ্ছা কোনোটাই আমার নাই, আর তোমারও এত কথা শোনার দরকার নেই। তুমি তো জানোই কোনো কিছু কিছু ইনসান খবিশদের থেকেও নিকৃষ্ট কাজ করে। তোমাকে যা বলার বলছি, তবুও যদি চাও কাজটা তুমি নেবে তাহলে আমার কিছু বলার নেই, আগের মতোই তোমার পাশে থাকবো। যাও, সময় চলে যাচ্ছে, উজু সেরে ঘরে যাও। এই বলে বাবাজান ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। সকালে কবিরাজ তাকে নিয়ে সেই লোকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। সেই বাড়িতে রাতের খাবার সেরে সামাদ কবিরাজকে তার ঘর দেখানো হয় এবং তিনি ঘরের ভেতরে ঢোকেন। কবিরাজ এই বাসার আসার পর থেকেই খেয়াল করছিল কেমন যেন বোটকা আর গুমট ভাব বাড়ির ভেতর। তো বাবাজান এসে কবিরাজকে বলেন, বেটা আবারও ভাবো, সময় আছে। কবিরাজ বলে, বাবা আমি আর পিছে হটার পর্যায়ে নেই, কাজটা করি। তো বাবাজান তাকে অনিচ্ছা সত্ত্বেও কিছু তদবির শিখিয়ে দিয়ে বলেন, এই তদবিরগুলো কাল রাত থেকে শুরু করবে। তদবির সঠিকভাবে শেষ হলে মন্ত্রপুত বাটি খুঁজে পাবে এখান থেকে মাইলখানেক দূরের অমুক জঙ্গলে। সেই বাটি এনে চালান দিলেই বুঝতে পারবে কোথায় কোথায় সমস্যা আছে এই বাড়িতে। মনে রেখো, এই বাটি চালানের কাজ শুরু করার পর থেকে শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার কাছে আসতে পারবো না, কারণ যে কোনো চালানের কাজের জায়গা এবং ব্যক্তির নিকটে যাওয়া নিষেধ আছে আমার। যা করার তোমাকে করতে হবে, সাবধানে থেকো। তো বাবাজান চলে যান। পরদিন প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে কবিরাজি বাটিটা আছে সেই বাটিটার তদবির আরম্ভ করে দেন। এক পর্যায়ে কবিরাজের মনে হতে লাগলো তার আশেপাশের সমস্ত বস্তু আপনা আপনি নড়াচড়া করছে। তিনি বুঝলেন তার রিচুয়াল ঠিকঠাকভাবে এগোচ্ছে। প্রথম রাতের রিচুয়াল শেষ হলে তিনি সব কিছু গুছিয়ে নিয়ে ঘুমাতে যান। পরদিন রাতেও ঠিক রাতের প্রথম প্রহরেই রিচুয়াল আরম্ভ করলেন, মন্ত্র পড়লেন। কিন্তু এই দিন তিনি খেয়াল করেন যে তদবিরের মাঝপথে এসে তার সব কিছু গুলিয়ে যাচ্ছে আর তিনি বারবার সব ভুলে যাচ্ছেন। কোনো মতো তার নিয়ম সম্পন্ন করার পর লক্ষ্য করেন মাটিতে একটা আঁচড় কাটার দাগ, যেটা তাকে বাবাজানের বলা জঙ্গলের দিকে ইশারা করছে। তিনি বুঝে যান কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তিনি মন্ত্রপুত বাটির উদ্ধারের জন্য রওনা হন। এক পর্যায়ে বাবাজানের কথা অনুযায়ী সেই জঙ্গলের দেখা মিলে, কিন্তু সেটা এখনো বেশ দূরে। তিনি এখন দাঁড়িয়ে আছেন ফাঁকা ফসলি মাঠের মাঝে। তিনি এগিয়ে চলছেন। মাঠের শেষ প্রান্ত থেকে জঙ্গল শুরু। জঙ্গলের কাছাকাছি আসার পর তিনি খেয়াল করেন তার গায়ে কোনো বাতাস না লাগলেও হালকা জ্যোৎস্নার আলোয় দেখা যাচ্ছে সবকিছু। জঙ্গলের গাছপালাগুলো ভীষণভাবে আলোড়িত হচ্ছে। ঝড়ের সময় কাকসহ বিভিন্ন পাখিরা যেমন নিরাপদে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকে, ঠিক সেভাবে এক ঝাঁক দাঁড় কাক মোটা কণ্ঠে কাঁ কাঁ করতে করতে জঙ্গল থেকে কিছুটা দূরে বেরিয়ে আসছে। কাকের ঝাঁক কবিরাজের মাথার উপর দিয়ে উড়ে গেল।
তিনি বিচলিত না হয়ে এগিয়ে চলছেন। জঙ্গলের একেবারে কাছাকাছি আসার পর তিনি দেখলেন হঠাৎ গাছপালার আলোড়নে নিস্তব্ধ হয়ে গেল। পাখির চেঁচামেচি ও দূর থেকে ভেসে আসা বাতাসের শো শো শব্দ নিমেষেই গায়েব হয়ে গেল। মাঠ আর জঙ্গলের সন্ধিস্থলে ঝাঁকে ঝাঁকে জোনাকিরা মিটিমিটি আলো জ্বলছে। কবিরাজ মাঠের শেষ জমির আইল পার হয়ে জঙ্গলে পা রাখল। 2-4 কদম হাঁটতেই কবিরাজের মনে প্রশ্ন জাগে, এই অন্ধকারের মধ্যে বাবাজানের বলা নির্দিষ্ট স্থান কিভাবে খুঁজে পাবে? এই ভাবতে ভাবতে তিনি সামনের দিকে এগিয়ে চলছেন। কয়েক মুহূর্ত পরেই তার মনে হতে লাগলো তার চারপাশ থেকে ঘুম ঘুম আওয়াজ আসতে লাগলো, ঠিক যেমনটা বিশাল একটা ফাঁকা হলরুমে কোনো আসবাবপত্র নাড়াচাড়া শব্দ বারবার প্রতিধ্বনিত হতে থাকে। ঠিক তখনই তিনি দেখতে পান সরু একটা আলো তার সামনাসামনি চলছে। তিনি বুঝে যান এই আলো তাকে পথ দেখাবে। এই আলোকে অনুসরণ করে মিনিট 5 হাঁটার পর তিনি দেখতে পেলেন আলোটা একটা লম্বা উইপোকার ঢিবির উপর উঠে দাঁড়ালো। এখানে উইপোকার ঢিবি হচ্ছে উইপোকা মাটি উঁচু করে যে বাসা তৈরি করে সেই বাসা বোঝানো হচ্ছে। সামাদ কবিরাজ ঢিবির পাশে গিয়ে দাঁড়াতেই তার মনে হতে লাগলো তার চারিপাশ থেকে হাজার হাজার চোখ শুকুরের মতো ক্যাঁ ক্যাঁ করে শব্দ করে তার দিকে ধেয়ে ধেয়ে আসছে। ভয়ে সামাদ কবিরাজ কাঁপতে লাগলো, কিন্তু পরক্ষণে তার মনে হতে লাগলো চলবে না, ভয় পেলে চলবে না, বাড়িটা তাকে উদ্ধার করতেই হবে। তিনি দেখলেন ঢিবির একেবারে উপরে একটা তামার বাটি চকচক করছে। বাটিটা নেওয়ার জন্য হাত বাড়ানো মাত্রই বাতাসের গতিতে বাঁকা লম্বা দাঁতওয়ালা বিশাল আকৃতির একটা শূকর তার উপর ঝাঁপিয়ে পড়ে। কবিরাজ ছিটকে গিয়ে শুকনো পাতার উপরে পড়ে যায়। সাথে সাথে সেই শূকরটা তার বুকের উপর চড়ে বসে মুহূর্তের মধ্যে আরও 3-4টে শূকর আক্রমণ করে। প্রত্যেকটা শূকরের শরীরই বিশাল আকৃতির, অনেকটা ছোটখাটো ষাঁড়ের সমান। শূকরগুলো কবিরাজকে এলো পাতারি কামড়াতে শুরু করে। কবিরাজ ভেবে নেয় এটা তার জীবনের শেষ মুহূর্ত, কারণ তিনি বুঝে গেছেন এগুলো কোনো সাধারণ বুনো শূকর নয়। হয়তো এদের কামড়েই ছিন্ন ভিন্ন হয়ে যাবে তার শরীর, আর এইভাবেই মারা পড়বে সে। তার জানা কোনো তদবিরই মুখে আসছে না। যেহেতু মৃত্যু নিশ্চিত, তাই সে ধস্তাধস্তি বন্ধ করে হাল ছেড়ে দিল। ঠিক সেই মুহূর্তে তার মনে হতে লাগলো তার নিচের মাটি কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে অনেক ভারী ওজনের কেউ শুকনো পাতার উপর পা ফেলে তার সামনের দিকে এগিয়ে আসছে। এই শব্দে তিনি চোখ মেলে তাকাতেই দেখতে পারেন আলখেল্লা পরা বিশাল দিয়ে একটি অবয়ব তার দিকে ছুটে আসছে। অন্ধকারের মাঝেও তিনি স্পষ্ট দেখতে পেলেন অবয়বটি তার সামনে থাকা এক একটি শূকরকে ধরে ছুঁড়ে ছুঁড়ে মারছেন আর সামনে এগোচ্ছে। কোনোটি গিয়ে গাছের সাথে আছড়ে পড়ছে, আবার কোনোটি মাটিতে আছড়ে পড়ছে, পরে ক্যাঁ ক্যাঁ করছে আর কাতরাচ্ছে, আর গলা কাটা প্রাণীর মতো ধাপাধাপি করছে। অবয়বটা কবিরাজের কাছে এসে তার বুকের উপর থাকা সর্বশেষ শূকরটিকে পেছনের 2 পাতার বিশাল আকৃতির 2 হাত দিয়ে ধরে দুদিকে টেনে সেটিকে ছিঁড়ে 2 টুকরো করে ফেলে, দূরে ফেরে ছুঁড়ে মারল। তারপর কবিরাজের জামা ধরে তাকে মাটি থেকে উঠে দাঁড় করিয়ে দিল। অবয়বটা কবিরাজের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, এত রাতে তুমি এখানে কি করতে এসছো, আর কেই বা তোমাকে পাঠিয়েছে? মনে তো হচ্ছে না তুমি এখানে স্বাভাবিক কোনো কাজে এসছো। তখন কবিরাজ খেয়াল করলো অবয়বটা তার কাঁধে হাত রাখা মাত্রই তার শরীরের শূকরের কামড়ের জ্বালা পোড়া যেগুলো ছিল সেগুলো মুহূর্তেই নিমিষেই গায়েব হয়ে গেল। সামাদ কবিরাজ অবয়বটাকে সবকিছু খুলে বলে যে অমুক গ্রামের অমুকের সমস্যার সমাধান করতে এসছে, এবং তার সাথে থাকা আর তার বাবাজান তাকে তার তদবির শিখিয়ে দিয়েছেন বাটি চালানোর জন্য, আর সে এখানে ইশারা অনুযায়ী সে বাটি সংগ্রহ করতে এসছেন। কবিরাজ অবয়বকে সবকিছু জানান দিয়ে বলেন যে আপনি কে? অবয়বটা প্রতি উত্তরে বলে যে আমি এই হইনি কেন যে সেটা তোমার জানার প্রয়োজন নেই, শুধু এতটুকু ভেবে নাও আমি তোমার বাবাজানের মতোই কেউ একজন। আসলে তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে, যেহেতু এত দূর থেকে এই ব্যক্তির সমস্যার সমাধান করতে এসছো, সে তো খালি হাতে তো আর ফিরে যেতে পারবে না। যে বাটি উদ্ধারের জন্য এসেছো, এই শূকর আকৃতির পিশাচগুলো সেই বাটির রক্ষক। তোমার বাবাজান হয়তো ভুলে গেছেন বাটির সংগ্রহের তদবির করলেই হয় না, বাটির রক্ষকদের চোখ ফাঁকি দেওয়ারও ব্যবস্থা করতে হয়। যেহেতু সেটা হয়নি, তাই এই বাটি দিয়ে আর কোনো কাজ হবে না। তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো ঘটি চালান দিতে পারো। ঘটি চালান এমন একটা রিচুয়াল যেটার প্রধান উপকরণ ঘটি, অনেকে যেটাকে বলে লোটা বলেও চিনে। এটা অনেকটা বাটি চালানের মতোই কাজ করে।
যে সমস্যা খোঁজার জন্য চালান দেওয়া হয় সেই সমস্যা যেখানেই থাক না কেন সেটার ইঙ্গিত দেয় ঘটি। যাই হোক, সামাদ কবিরাজ অবয়বকে বলেন, আমি এই কাজ কিভাবে করবো আমি এটার ব্যাপারে কিছুই জানি না। অবয়বটা বলল, হ্যাঁ এত কথা বলো কেন? উপায় যখন বলেছি পথও আমি দেখাবো। মন দিয়ে শোনো, এই কাজের জন্য লাগবে সদ্য তৈরি করা মাটির ঘটি, যেটাকে গলা অবধি পূর্ণ করতে হবে, এবং 21 ঘাটের পানি দিয়ে, যার মধ্যে 7টি হবে শ্মশান ঘাট, আর সাথে লাগবে আসল কস্তুরী এবং কিঞ্চিত জাফরান, 100টি দিয়াবাতি। তারপর অবয়বটা কিছু তদবির শিখিয়ে দেন কবিরাজকে। কবিরাজের মনে হচ্ছিল অবয়বের শেখানো তদবিরগুলো কোনো নির্দিষ্ট একটা ভাষায় বলছে সে, যে ভাষা কবিরাজ আগে কখনো শোনে নাই, অথচ কবিরাজ সহজেই তার মুখে উচ্চারণ করতে পারছিল। তখন হঠাৎ কবিরাজের মনে একটা ভাবনার উদয় হয়। এতক্ষণ যে ভয় আর আতঙ্ক কাজ করছিল তার মাঝে অবয়বটি তাকে স্পর্শ করার পর থেকেই তা আর নাই, মানে একদমই নাই। যেহেতু অবয়বটি বিশাল দেহী ছিল, তাই তার সাথে কথা বলার জন্য কবিরাজকে মাথা উপরের দিকে করতে হচ্ছিল। কবিরাজ অবয়বটির মুখে দেখতে পাচ্ছিল না, মুখের জায়গাটা কেমন জানি অন্ধকার দেখা যাচ্ছে। কবিরাজ তাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে কেন এগুলো বলছেন, আর কেনই বা আমাকে সাহায্য করছেন? অবয়বটি বলে, ওই যে বললাম না, তোমাকে দেখে মায়া হচ্ছে, শুধু এটুকুই। বেশি ভাবতে হবে না, যা বলেছি এতটুকুই করো, বাকিটা আমি দেখব। আজকের মতো চলে যাও, কাল থেকে সরঞ্জামাদি সংগ্রহ করো। মনে রাখবে, প্রত্যেকটা জিনিসই আলী আহমেদকে সংগ্রহ করতে হবে। এই বলে অবয়বটি কবিরাজকে জঙ্গল থেকে বেরানোর ইশারা দেয়। কবিরাজ মনে মনে খুশি হয়ে আলী আহমেদের বাড়ির দিকে যেতে শুরু করেন। ভাবতে থাকেন, যাক ভালোই হলো, বাটি জ্বালানোর তদবিরের কারণে বাবা জানো তো আসতে পারবেন না, নতুন একজন উপকার করতে চাইলে মন্দ কিসে? সে না থাকলে হয়তো আজ মারাই পড়তে হতো পিশাচগুলোর হাতে। পরদিন থেকে আলী আহমদ কবিরাজের কথা মতো জিনিসপত্র সংগ্রহ করতে লাগেন। মোটামুটি 2 দিনের মাঝেই সব সরঞ্জাম আর দ্রব্যাদি সংগ্রহ করতে পারলেও কস্তুরী কোনোভাবেই জোগাড় করা যাচ্ছিল না। প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু কস্তুরীর কোনো খোঁজ মিলছে না। এদিকে আবার কবিরাজও সেই অবয়বের দেখা পাচ্ছে না। হঠাৎ 8ম রাতে সামাদ কবিরাজের ঘরের জানালা দিয়ে দেখতে পান দূরে বাঁশঝাড়ের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভালোভাবে লক্ষ্য করে দেখতে পান এটা সেই রাতের সেই অবয়ব। কবিরাজ বুঝতে পারেন অবয়বটি তাকে কাছে যেতে বলছে। কবিরাজ তাড়াহুড়া করে সেদিকে যায়, আর যেতে যেতেই বলতে শুরু করে, আপনি তো কাজের কথা বলেই গায়েব হয়ে গেলেন, পরে আর কোনো খোঁজ খবর নাই। আমরা তো কস্তুরীর জোগাড় করতেই পারছি না, এটা কই পাইব এখন বলেন তো? অবয়বটা ধীর গলায় বলল, রুকো, এত কথা একসাথে কেউ বলে নাকি? আমি তো সেজন্য এসেছি। শোনো, এই জিনিস আপাতত পাওয়া মুশকিল, তবে এক জায়গায় গেলে এটা পাবে, কিন্তু সেটা বেশ দূরে। অবয়বটা কবিরাজকে নীলফামারীর চিলাহাটির বন্দরের কোনো একটা বন্দি দোকানের ঠিকানা দেয়, আর বলে দেয় জিনিসটা যাতে কোনো দরদাম না করে কেনা হয়। দোকানে যে দাম চাইবে সেই দামই কিনতে হবে। আরও বলে দেয় যে রিচুয়ালের আগে যেন সামাদ কবিরাজ কস্তুরীটি স্পর্শ না করে। পরদিন সকালের ট্রেনে আলী আহমেদ ও সামাদ কবিরাজ চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেয়। অবয়বের কথা অনুযায়ী সেই বনেদি দোকান তারা খুঁজেও পায়। তারা কস্তুরীর সন্ধান করতেই দোকানদার এক কর্মচারী তাদের আলাদা খতরদারি শুরু করে, বলে মাত্র এই একটি কস্তুরী আছে দোকানে। তারা দেরি না করে কস্তুরীটি নিয়ে আবার আলী আহমেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ফিরতে ফিরতে সূর্য পশ্চিমে ঢলে গেছে। বাড়ি এসেই কবিরাজ বলে, উঠোনের মাঝের অংশটা যাতে ভালো করে কাদামাটি দিয়ে লেপে দেওয়া হয়, রাতে সেখানে আসর বসবে। কবিরাজের কথা মতো সবকিছু করে দেয় বাড়ির লোক। আলী আহমেদের বাড়ির বর্ণনা দিতে গেলে বলতে হয় যে তার বাড়ির আকৃতিটা চৌকোনা, 2 দিকে থাকার ঘর, একদিকে রাস্তা, আর রাস্তার পাশে টিনে বেড়া দিয়ে ঘিরে দেওয়া, যাতে রাস্তা থেকে বাড়ির ভিটা ভেতরটা না দেখা যায়। আর বাকি এক পাশে রয়েছে চাপকল, গরুর ঘর, টয়লেট, আর একটু দূরে বাঁশঝাড়। সেদিন রাতের প্রথম প্রহরে কবিরাজ বাড়ির উঠোনের একেবারে মাঝামাঝি রিচুয়ালের জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে বসে পড়ে, আর 21টি দিয়াবাতি আর তার চারিপাশে সাজিয়ে সেগুলো জ্বালিয়ে দিতে বলেন আলী আহমেদকে। এরপর শুরু হয় রিচুয়াল। কবিরাজ অবয়বের শেখানো পন্থা অনুযায়ী তদবির শুরু করে দেন। এক পর্যায়ে কবিরাজ খেয়াল করেন একটা একটা করে দিয়াবাতিগুলো নিভে যেতে শুরু করেছে, সেটাও ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট সময় পর পর। অবয়বটা একটা তদবির 21 বার জপ করতে বলেছিল। প্রতি একবার জপের পর আপনা আপনিভাবে নিভতে নিভতে 21 বার জপার পর 21টা বাতি নিভে যায়। এতক্ষণে উঠোনে ভরা জ্যোৎস্নার আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছিল।
কবিরাজ নিজের মতো কাজ চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে তিনি খেয়াল করেন ডুমুরের পাতার উপর রেখে দেওয়া জাফরানের কেশরগুলো দমকা একটা বাতাসে উড়ে এসে কলসের পানিতে পড়ল। আর সাথে সাথেই মনে হলো কিছুক্ষণের জন্য পানিগুলো টকবকিয়ে ফুটতে লাগলো। সাথে সাথে মনে হলো জাফরানের পানিগুলো পানিতে গলে গেল, ঠিক যেভাবে হাওয়ায় মিঠাই পানিতে পড়লে গলে যায়। আর তারপরই শুরু হয় ধুম 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 শব্দের মাদলের বাজনা। চারিদিক থেকে ঘূর্ণায়মান বাতাস এসে জড়ো হচ্ছে আলী আহমেদের বাড়ির উপরে। সেই ঘূর্ণায়মান বাতাসের সাথে ঘুরপাক খাচ্ছে শত সহস্র পাকপাকালি। মাদলের সাথে তারা আরও শোনা যাচ্ছে কাকের ভয়ালো কণ্ঠে কা কা ডাক। কবিরাজ ভিতরে ভিতরে ভয় পেল, তার তদবির চালিয়ে যাচ্ছিলেন। তখনই তার চোখে পড়ে বাড়ির চারিদিকে থেকে শত শত চোখ তার দিকে এগিয়ে আসছে। একটু কাছে আসতে কবিরাজ স্পষ্ট দেখলেন এগুলো সব শেয়াল। তারা মাদলের বাজনার তালে তালে হেলে দুলে সামনে এগোচ্ছে, কিন্তু মুখাবয়ব দেখে মনে হচ্ছে সবাই খুবই ক্ষুব্ধ। কবিরাজের তদবির প্রায় শেষের দিকে। শিয়ালগুলো একটা নির্দিষ্ট সীমানায় এসে দাঁড়িয়ে যায়, আর সাথে সাথে সেদিনের মতো সকল তদবির শেষ করলেন কবিরাজ। তদবিরের শেষ শব্দটি মুখে উচ্চারণ করা মাত্রই সবকিছু স্তব্ধ হয়ে গেল, একেবারেই স্তব্ধ, শুনশান নীরবতা। চোখের পলকে শত শত শিয়াল, মাদলের শব্দ, বাতাসের শব্দ, কাকের আর্তনাদ একদম উধাও। মানে কোনোভাবেই বোঝার উপায় নাই যে এক মুহূর্ত আগে এখানে কি হয়ে গেল। সব একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। এত শব্দ, এত চেঁচামেচি একযোগে চোখের পলকে স্তব্ধ হওয়ায় কবিরাজের কোনো কান সাময়িকভাবে তালা লেগে যায়। কেমন যেন একটা চিকন শব্দের আওয়াজ পাচ্ছিল কানে। কবিরাজ আসন থেকে উঠে দাঁড়িয়ে যায়, আবারও নিজের শরীর বন্ধ করে নেন এবং আসনের গণ্ডি পেরিয়ে ঘরের বারান্দায় আসেন। তখন দেখেন আলী আহমেদ সেখানে বেহুশ অবস্থায় পড়ে আছে। কবিরাজ বুঝে যায় সে যা দেখেছে এই লোক ও সেটাই দেখেছে এবং সে নিতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে উঠিয়ে ধাতস্থ করে নেয় কবিরাজ, মানে সামাদ কবিরাজ। তারপর তাকে নিয়ে এই রিচুয়ালের সব সরঞ্জামাদি গুছিয়ে অজু করে ঘরে গিয়ে কিছু আমল করে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাড়ির মহিলারা উঠোন ঝাড়ু দেওয়ার সময় খেয়াল করে বাড়ির সীমানার চারিপাশে মাটি খুঁড়ে রাখা। ঠিক শুকর কচু খোঁজার সময় যেভাবে দাঁত দিয়ে মাটি খুঁড়ে রাখে, ঠিক সেভাবে মাটি খোঁড়া। আর বাড়ির চার সীমানায় 4টি দাঁড় কাক মরে পড়ে আছে। পরদিন রাতে ঠিক একই সময় কবিরাজ সকল সরঞ্জামাদি গুছিয়ে নিয়ে ঠিক আগের জায়গাতেই রিচুয়াল করতে বসেন। রিচুয়ালের শুরুতেই 4 চোখ যায় বাড়ির সামনের রাস্তার দিকে, যেখানে দাঁড়িয়ে আছে সেই বিশাল দেহী অবয়ব। অবয়বটির দেহ এতটাই লম্বা ছিল যে তাকে বাড়ির টিনের বেড়ার উপর দিয়ে দেখা যাচ্ছিল। সে কবিরাজের দিকে ইশারা দিয়ে তাকে কাজ চালাবার নির্দেশ দিচ্ছিলেন। কবিরাজ এবার মনে মনে বেশ সাহস নিয়েই কাজ করছে, এইভাবে যে কেউ একজন তার সুরক্ষার জন্য তার পাশে আছে। কবিরাজ তদবির চালাচ্ছিলেন। নির্দিষ্ট সময় পরপর ঘটির পানিতে বিভিন্ন দ্রব্যাদি মেশাচ্ছিলেন। মাঝে মাঝে পানি টক বগিয়ে বলক দিয়ে উঠছে। একটা সময় পর কবিরাজ দেখেন সেই অবয়ব আর সেখানে নাই। আবারও শুরু হয়ে গেছে মাদলের বাজনা, কিন্তু আজ বাজনা ভেসে আসছে দূর থেকে। কোনো বাতাস নেই, কিন্তু বাতাসের শো শো শব্দ ভেসে আসছে। ধীরে ধীরে সেই শব্দ কেমন একটা সাপের মতো শো শো থেকে হিস হিসের বদলে যাচ্ছে। মুহূর্তের মাঝে কবিরাজ দেখেন হাজার হাজার ছোট ছোট কুচকুচে কালো, সাদা, হলুদ সহ নানা রঙের সাপ তার দিকে কিলবিলিয়ে আসছে। ছোট ছোট প্রতিটা রঙিন সাপের গা থেকে তার নিজের শরীরের রঙের আলো ছড়িয়ে পড়ছে। কিছু মুহূর্তের মাঝেই মনে হতে লাগলো পুরো উঠোনে নানা রঙের আলোয় ভরে গেল। এই আলোর কাছে মাঝরাতের জ্যোৎস্নার আলো কিছুই না। কবিরাজ এখনও রিচুয়াল চালিয়ে যাচ্ছেন। এত আলোয় তার চোখ মিলতেও সমস্যা হচ্ছে। রিচুয়াল প্রায় শেষের দিকে। তখন কবিরাজের চোখ আবারও একটা রাস্তা যায়, রাস্তার দিকে দেখে সেই অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে। অবয়বটা এবার তাকে ইশারা করছে চিলাহাটি বন্দর থেকে সংগ্রহ করা সেই কস্তুরীটি পানিতে দেওয়ার জন্য। কবিরাজ কস্তুরীটি পানিতে দেওয়া মাত্রই সবকিছু আগের মতো স্তব্ধ হয়ে গেল। এত আলো, এত হিস হিস ফিস ফিস শব্দ, আর কিছুই নেই। একটা সাপও নেই উঠোনে, মানে নিমিষেই গায়েব। যদি সেগুলো উঠোন থেকে বেরিয়ে অন্যত্র চলে যায় তাতেও সময় লাগবে বা যেতে দেখা যাবে, কিন্তু তার কোনোটাই হলো না। হঠাৎ করে সব গায়েবই হয়ে গেল। চোখের পলকে এত আলো নিভে যাওয়ায় কবিরাজের এবার সাময়িকভাবে কিছু দেখতে পাচ্ছিলেন না। তার চোখে সব অন্ধকার লাগছে, অনেকটা আমরা রাতে অনেক আলোর মাছ থেকে বেরিয়ে অন্ধকারে আসলে যেমনটা হয় তেমন। অবশ্য কিছুক্ষণের মধ্যেই
কবিরাজের চোখ সয়ে যায় রাতের আধারে এবং জ্যোৎস্নার আলোয়। কবিরাজ একটু একটু দেখতে পাচ্ছেন এখনো ঘটির পানি ধীরে ধীরে ঢেউয়ের মতো কাঁপতে শুরু করেছে। ধীরে ধীরে কাঁপুনি বেড়েই চলছিল। একটা সময় তিনি খেয়াল করেন পানির কাঁপুনি বেড়ে গিয়ে ঘটি সহ কাঁপতে শুরু করেছে, আর কাঁপুনি ধীরে ধীরে বেড়েই চলেছে। কয়েক মুহূর্তে ঘটিটা দুলতে শুরু করলো। দুলতে দুলতে সেটি মাটির উপর স্থানান্তরিত হয়, অনেকটা সেইভাবে যেভাবে কোনো পাতিল বা কলস নদীর ঢেউয়ে টলতে টলতে হেলে দুলে সামনে ভেসে যায়। ঘটির সামনে আগাবার দৃশ্য দেখেই কবিরাজ আলী আহমেদকে ইশারা দেন যে হেজাক জ্বালিয়ে তার পিছু পিছু আসতে। উঠোনে এত কিছু হয়ে গেল, কিন্তু আলী আহমেদের জ্ঞান তিনি হারাননি। তিনি ঠায়ে বসেছিলেন বারান্দার চৌকির উপর। হয়তো তিনি ভয় পেলেও নিজেকে ধরে রেখেছিলেন শক্ত মানসিকতা নিয়ে। যাই হোক, কবিরাজের ইশারা মতো তিনি হেজাক জ্বালিয়ে তার পিছু পিছু এগোচ্ছেন। ঘটি কাঁপতে কাঁপতে এগোচ্ছে। ঘটির পিছে পিছে কবিরাজ, আর তার পিছে আলী আহমেদ। ঘটির এগিয়ে চলাটা আলী আহমেদের কাছে অবিশ্বাস্য লাগলো। তিনি বিশ্বাস করতে বাধ্য, কারণ সব তো তার চোখের সামনেই ঘটে চলছে। ঘটিটি উঠানের এক পাশে থাকা রান্নার ঘরের দিকে এগোচ্ছে এবং ঠিক চুলার পাশে এসে দাঁড়িয়ে যায়। কবিরাজ মনে মনে সেই অবয়বের শেখানো বাক্যে আওড়াতে লাগলেন। সাথে সাথে মনে হলো ইঁদুর যেভাবে মাটি খুঁড়ে মাটিতে গর্ত করে, ঠিক সেভাবেই চুলার পাশ থেকে নিজে নিজে মাটি খুঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে নিচ থেকে কোনো প্রাণী মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে যাচ্ছে। তাই মাটিগুলো এমন আলোড়িত হয়ে সরে যাচ্ছে। একটু পর দেখা গেল মাটির নিচ থেকে মাটির পাতিলের মতো কিছু একটা দেখা যাচ্ছে। কবিরাজ সেটা হাতে তুলে নেয়। দেখে ছোট্ট একটা মাটির পাতিল, যেটার মুখ সাদা কাপড়ে ঢাকা। কবিরাজ মনে মনে খুশি হয়, ভাবে যে হয়তো কাজের সমাধান হয়ে গেছে। এই পাতিলের ভেতরে হয়তো এমন কিছু আছে যা নষ্ট করলে সমস্যা মিটে যাবে। কবিরাজ উঠোনে আসনের জায়গাটা নিয়ে আসে, ঘটিয়ে সে পাতিলের মুখের কাপড়টি খুলে কবিরাজ দেখে এতে তেমন কিছু নেই। এই পাতিল একটা ধোঁকা মাত্র, কেবল কিছু ছাই পড়ে আছে পাতিলের তলায়। যদি শুধু পাতিলও কোনো বা অন্য কোনো ক্ষতি করা থাকতো তাহলে তো সেটা দেখিয়ে বোঝা যেত। কবিরাজ বেশ রেগে যায় নিজেই, কারণ এত কিছু করা হলো, এত শ্রমের পর ফলাফল যদি এমন হয়, কোনো কাজই হলো না। কবিরাজ ছাইগুলো মাটিতে ফেলে দেয়, আর রাগের চোটে পাতিলটা ছুঁড়ে মারে বাঁশঝাড়ের দিকে। সেটা সেদিকে ভেঙে চৌচির হয়ে যায়। সেদিনের মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে আলী আহমেদকে ঘুমাতে যেতে বলেন কবিরাজ। আলী আহমেদ ঘরে যাবার পর কবিরাজ আবারও দেখেন রাস্তার পাশে সে অবয়ব দাঁড়িয়ে আছে। তাকে দেখে কবিরাজ তার দিকে এগিয়ে যায়, আর সে কিছু বলতে লাগে। অবয়বটি তাকে থামিয়ে দিয়ে বলেন, আহা, বহুত বিড়বিড় করো তুমি। যা হয়েছে আমি সবই জানি। ভোরে তো এখনো অনেক দেরি। তুমি একা এখানে আবারও আসনে বসো। সবকিছু পানিতে করাই আছে, কেবল যা শিখেছি তা আবারও পড়ো, আর 21 বার দম দাও পানিতে। দেখো যা হবার হবে এইবার হয়ে যাবে। কবিরাজ বিরক্তি নিয়ে আবারও সব গুছিয়ে আসনে বসে। 19 বার দম দেওয়ার পর থেকে তিনি খেয়াল করলেন ঘটি আবারও কাঁপতে শুরু করেছে। ঘটির পানিতে মনে হচ্ছে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। কিন্তু এত ঢেউ খেলছে পানিগুলো, অথচ এক ফোঁটা পানিও ঘটি থেকে নিচে পড়ছে না। 21 বার দম দেওয়া শেষ হতেই ঘটি আবারও সামনে এগোতে শুরু করে। কবিরাজ পিছু পিছু এগোচ্ছে। আকাশের মেঘলা ভাব কেটে গেছে, জ্যোৎস্নার আলো খা খা করছে। এমন সময় প্রায় স্পষ্ট দেখতে শুরু করেছে কবিরাজ। ঘটি এগিয়ে চলছে বাঁশঝাড়ের দিকে। কবিরাজ তদবির করতে করতে বিড়বিড়িয়ে এগিয়ে যাচ্ছে। এগোতে এগোতে বাঁশঝাড় পেরিয়ে ঘটি চলে গেল পুকুর ঘাটের দিকে। ধীরে ধীরে ঘটিটা ঘাটলা দিয়ে পানিতে নেমে চলে গেল। এরপর যা হচ্ছে তা কেবল অবাক চোখে তাকিয়ে রইলেন সামাদ কবিরাজ। যেখানে অর্ধেক পানিতে পূর্ণ ঘটি পানিতে ভাসিয়ে রাখা অসম্ভব, সেখানে সম্পূর্ণ পানিতে ভরে রাখা ঘটি পানিতে না ডুবে ভেসে আছে, আর সে ঢেউ তুলে সামনের দিকে এগিয়ে চলছে। হঠাৎ সেটি ঘাটলার সামনের দিকের একটা জায়গায় গিয়ে থেমে যায়। এবার তার কাঁপুনি বন্ধ হয়। ভেতরেও পানিও ঢেউ বন্ধ করে দিয়েছে। চাঁদের আলোয় পানি চকচক করছে। কয়েক মুহূর্ত পর ঘটির পানি ভাতের বলক ওঠার মতো হঠাৎ করেই টকবগিয়ে ফুটতে শুরু করে। বলক ওঠার পর ভাতের ফ্যান যেমন পাতিল থেকে উপচে নিচে পড়ে, ঠিক সেভাবেই পানির বলক ওঠার মতো কাঁপছে, ঘাটের পানিতে পড়ে যাচ্ছে। তার একটু পরে ঘটিটা কাছ হয়ে ধীরে ধীরে পানিতে তলিয়ে গেল। সব কিছু স্তব্ধ, কিচ্ছু নেই। কিছুক্ষণ সময় পেরিয়ে গেল, কিন্তু সারা শব্দ ইশারা কিছুই নেই। কবিরাজ ঠায় দাঁড়িয়ে আছে ঘাট পারে। আবারও হতাশায় ভুগছেন মনে মনে। ভাবছেন হয়তো এবারও চেষ্টাটা বৃথা গেল। আশপাশে তাকালেন দেখার জন্য যে অবয়বটা আছে কিনা, কিন্তু তারও দেখা নাই।
প্রায় মিনিট 20 পরে হঠাৎ পানিতে বুদবুদ ওঠার আওয়াজ কানে এলো কবিরাজের। তিনি দেখলেন ঘটি যেখানে ডুবে গেছে সেখান থেকে বুদবুদ উঠছে। আস্তে আস্তে বুদবুদ বাড়তে শুরু করলো। এবার মনে হচ্ছে বুদবুদ বলকানিতে রূপ নিচ্ছে। নিচ থেকে ময়লা কাদাওয়ালা পানি ভেসে উঠছে বলকানির সাথে। এভাবে কিছুক্ষণ চলার পর বলকানির একেবারে মাছ থেকে ভেসে উঠল একটা চকচকে তামার কলস। সাথে সাথে কবিরাজের কানে বাজতে লাগলো, কেউ তাকে বাচ্চাদের মতো করে বলছে, তাড়াতাড়ি 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 পানিতে নামো, নামো 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 পানিতে নামো, নাম পানিতে, কলসটা নিয়ে আয়, নিয়ে আয়, যা আছে ওর ভেতরে সেটা বাড়ি নিয়ে যা, নিয়ে যা, আর কলসি আবার পানিতে ফেলে দে, পানিতে ফেলে দে, পানিতে ফেলে দে, দে 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 দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম। কবিরাজ দেরি না করে দ্রুত পানিতে নেমে কলসটি নিয়ে পাড়ে চলে আসে। বেশ ভারী কলস, উঠাতে অনেক বেগ পেতে হলো কবিরাজকে। যা হোক, সেটি পরে উঠিয়ে নিয়ে আসে কবিরাজ। কলসের ভেতরে অনেক কিছু আছে বলে মনে হয় কবিরাজের। পরনের জামা খুলে মাটিতে রেখে তার উপর কলসটা ঢেলে দেয় কবিরাজ। এরপর আবার কলসটি পানিতে ফেলে দেয়। অবাক করার ব্যাপার হচ্ছে কয়লাটা পানিতে পড়া মাত্রই নিচে ডুবে গেল, কিন্তু পানিতে কোনো ঢেউ বা আওয়াজ কিছুই হলো না। পানি একদম শান্ত, মনে হচ্ছে যেন কিছুই পানিতে পড়েনি। অথচ ছোট্ট একটা নুড়ি পাথর ছুঁড়ে মারলেও পানিতে আওয়াজ হয় আর ঢেউ খেলে, কিন্তু এটা বেজায় অস্বাভাবিক যে কোনো আওয়াজ আর ঢেউ কিছুই হলো না। কবিরাজ জামা দিয়ে ভেতরে জিনিসপত্রগুলো গুছিয়ে গুলি প্যাচিয়ে পুটলি বানিয়ে সেগুলো আলী আহমেদের বাড়ির দিকে রওনা হন সেগুলো নিয়ে। তখন তার কানে একটা শব্দ বারবার প্রতিফলিত হচ্ছিল, সেটা হচ্ছে বেওয়াকুফ, বেওয়াকুফ। কবিরাজ সেদিকে পাত্তা না দিয়ে হাঁটতে থাকেন। বাড়ি এসে শুকনা কাপড় পরে নিয়ে পোটলাটা খুলে দেখে রতর ভেতরেও তেমন কিছু নেই, খালি দলা দলা কাদা মাটি, পচা বাঁশের পাতা, কচুরিপানার শেকড়, শামুক আর একটা বেশ বড় সাইজের ঝিনুক যেটার মুখ কিঞ্চিত খোলা ছিল। কবিরাজ একটা ব্যাপার খেয়াল করেন যে পোটলাটা তিনি এখন খোলার পর যেমন পচা কাদামাটির দুর্গন্ধ পাচ্ছেন, আনার সময় সেটা তার নাকে আসেনি। তিনি সব কিছু ফেলে দিয়ে বড় ঝিনুকটা হাতে নিলেন। এই ঝিনুক কেন যেন তাকে আকর্ষিত করছিল। তিনি ঝিনুকটা হাতে নিতে সেটা খুলে গেল, আর ঝিনুকের ভেতরের খোলস আঁচড় কেটে লেখা ছিল বেওয়াকুফ। এবারও কোনো সুরাহা না পাওয়া কবিরাজ ভীষণ ক্ষিপ্ত হয়ে গেলেন নিজের উপরেই। ভাবতে লাগলেন, একজন আসলো আমাকে উপকারের জন্য, কিন্তু হয়তো আমি তার শেখানো কাজ ঠিকভাবে করতে পারছি না, তাই এমন ফল আসছে প্রতিবার। বাবা জানো আসতে পারছে না এই চালানের রিচুয়ালের জন্য, উনি থাকলে হয়তো সমাধান আসতো। এগুলো 9-6 ভাবতে ভাবতে ফজরের আজান ভেসে আসে। কবিরাজ গ্রামের বাড়ির মসজিদ থেকে নামাজ আদায় করার জন্য রওনা দেন। নামাজ শেষে বাড়ি ফিরেই ভোরের আলোয় তিনি দেখতে পান উঠোনে গত রাতের ফেলে দেওয়া ছাইগুলোর মাঝে সাদা কিছু একটা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখেন সেটা একটা চিরকুট, যেটা লেখা আছে বেওয়াকুফ। তিনি আবারও বিচলিত হয়ে পড়েন। রাগে নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছা করছিল তার। এমন হবেই বা না কেন? এত পরিশ্রম করে যদি সব বৃথা যায় তাহলে তো সেটা রাগ ওঠার মতোই ব্যাপার। তিনি ঘরে গিয়ে মন স্থির করেন এই কাজ আর তিনি করবেন না, এই অপমানে নেওয়া যাচ্ছে না। একে বাবাজান আসতে পারছে না, তার উপর নতুন যিনি এসছেন তার কথা মতো কাজও করতে পারছেন না। আবার এই আলী আহমেদ বড় আশা করে তাকে নিয়ে এসছে, তার কাছেও কোনো ভালো খবর দিতে পারছেন না। এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েন তিনি। কবিরাজের ঘুম ভাঙে সেদিন জোহরের ওয়াক্তে। ঘুম থেকে উঠে গোসল সেরে খাবার খেয়ে আলী আহমেদকে তার রুমে একা আসতে বলেন কবিরাজ। ঘরে গিয়ে তাকে বলেন, ভাই হয়তো আমি এই কাজ করতে পারবো না, আমাকে ক্ষমা করেন আর আমার চলে যাওয়ার ব্যবস্থা করেন। কবিরাজের কথা শুনে আলী আহমেদের চোখ ছলছল হয়ে গেল। তিনি বললেন, কবিরাজ সাহেব কাজটা আপনিই পারবেন, এটা আমার বিশ্বাস। কারণ দেখেন আপনি যে কয়দিন থেকে এসছেন আমার বাড়ির সবাই স্বাভাবিক, কেউ কিছুই ফেস করছে না, এমনটা বিগত বছরও হয়নি। ভাই আপনার কাছে অনুরোধ, অন্তত আজকের রাতটা এই অধমের বাড়িতে কাটান, একজন ভাই হিসেবে অনুরোধ করছি। কবিরাজ আলী আহমেদের কথা ফেলতে পারলেন না। সেই দিনও তিনি সে বাড়িতে থেকে গেলেন। তিনি আসার পরের একটা দিন গেল যেদিন তিনি চালানের কোনো তদবির করেননি, অর্থাৎ যে কয়দিন ছিলেন প্রতিদিন তিনি চালানের কোনো না কোনো তদবির বা রিচুয়াল করেছেন। প্রথমের দিকে বাটি চালানোর পরে ঘটি চালানের কাজ। এই একটা দিন যাচ্ছে যেদিন তিনি এগুলো থেকে বিরত।
তো যাই হোক, সেদিন রাতে খাবার শেষ করে কবিরাজ শোবার ঘরে গিয়ে বিছানার পাশের জানালা খুলে আনমনে রাতের আকাশ দেখছিলেন। ঘরের পাশ থেকে শুরু হয়েছে ফসলি জমি, জানালা দিয়ে বিস্তীর্ণ ফসলি মাঠ দেখা যাচ্ছিল। হতাশাগ্রস্ত মন নিয়ে এক ধ্যানে জানালা দিয়ে রাতের আকাশ দেখছেন তিনি। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কাঠ ভেঙে টাস টাস করে ডাক, শিয়ালের হুয়া হুয়া ডাক। বিষণ্ণতার মাঝে সেদিন আবার আর বাবাজানকেও স্মরণ করেননি কবিরাজ। হঠাৎ দক্ষিণা বাতাসের সাথে সাথেই ঘরে প্রবেশ করলো একরাশ শিউলি ফুলের সুবাস। ঘ্রাণটা নাকে আসতেই কেমন যেন চাঙ্গা লাগছিল কবিরাজের। কবিরাজ ঘর থেকে বেরিয়ে ঘ্রাণের উৎসের দিকে হাঁটা দিলেন। একটা ব্যাপার কি, তিনি এই ঘ্রাণটা পেলেই বুঝে যান এটা কোন দিক থেকে আসছে। হাঁটতে হাঁটতে বাঁশঝাড় পেরিয়ে মাঠের দিকে চলে এলেন। তিনি হেঁটেই চলেছেন। হাঁটতে হাঁটতে মাঠের মাঝের একটা ছোট্ট ডোবার কাছে এসে দেখলেন বাবাজান বসে আছে, ডোবার দিকে মুখ দিক ফিরিয়ে। বাবাজান কিছু বলার আগেই কবিরাজ তার পাশে গিয়ে বসলেন। কবিরাজ বাবাজানের মুখের দিকেও তাকাননি, তিনিও সামনের দিকেই বসে আছেন তাকিয়ে। সামনে ডোবার জলা জোনাকি পোকার ঝাঁক বেঁধে জ্বলছে ডোবার নিচে। এখনো সেই কাঠ ব্যাঙের শেয়ালের আওয়াজ ভেসে আসছে, সাথে যুক্ত হয়েছে ঝিঝি পোকা এবং কুনি ব্যাঙের ডাক। বাবাজান এখনো কিছুই বলেননি। কবিরাজ সামনে তাকাতেই বলতে শুরু করলেন, বাবাজান আমি আর পারছি না, আমার দ্বারা হচ্ছে না। জানেন, একজন এসছে আমাকে সাহায্য করতে, খুব ভালো লোক, কিন্তু আমি তার সাহায্য কেউ নিতে পারছি না ঠিক মতো। সেদিনে আমাকে সে বাঁচিয়েছিল একদল পিশাচের হাত থেকে। এভাবে একা একা কয়দিনের সব কথা বাবাজানকে খুলে বললেন কবিরাজ। এক পর্যায়ে বাবাজান ধমকে স্বরে বললেন, তুমি কি এখনো তোমার এই মুখ নামক বাচাল যন্ত্রটা বন্ধ করবে? অনেক হয়েছে তোমার এসব কথা, অনেক হয়েছে ছেলে মানুষই, এবার তোমার মালিকের বাস্তে মুখটা বন্ধ করো। কবিরাজ প্রথমবারের মতো বাবাজানের মুখের দিকে তাকালেন। মনে হলো রাগে চোখে আগুন বেরিয়ে আসবে। বাবাজান বলতে লাগলেন, তোমার কি মনে হয় এতক্ষণ যে সমস্ত বক বক করছিলে তার কিছু জানি না? আমি সবই জানি, সবই আমার নজরের সামনে হয়েছে, কিন্তু চালানের তদবির চলছিল বলে কাছে আসতে পারিনি, যোগাযোগও করতে পারি নাই। কেমনে পারো এমন বলদামি করতে? আজ কি তুমি কাজ নতুন করছো? কে ভালো, কাকে ভালো বলছো তুমি, তাকে কি চেনো না? সে কে, তার নাম জানো? কতটুকু জ্ঞান আছে তোমার এই জগতের লোকদের উপর? কয়জনকে চেনো? এই অবয়ব যে এসছে তার নাম হুরনান, সে সারতান গোত্রের লোক। উত্তরের পাথরি এলাকায় এদের বাস, লুকিয়ে থাকে পাথর আর পাহাড়ের গায়ে গায়ে। এরা ছদ্মবেশী আর প্রখর বদ বুদ্ধি অধিকারী আর ধুরুন্ধর অনেক। সে তোমাকে উপকার করতে নয়, তোমাকে হঠাতে এসছে। তোমার এই অবসাদ আর হতাশা তারই ফলাফল। সবকিছুর মূলে আছে খবিশের বাচ্চা। সেই রাতের ওই শুকর রূপী পিশাচের আক্রমণ থেকে শুরু করে গত রাত অবধি যা যা ঘটেছে সবই তার সাজানো খেলা। তোমাকে কেবল নাচিয়েছে খেলার দর্শক হিসাবে। এই আলী আহমেদের পরিবারের এই অবস্থার পেছনে এই হুরনানি দায়ী। একে জব্দ করতে পারলেই মিলবে আসল সমস্যার সমাধান, উন্মোচন হবে আসল রহস্য। আর তোমাকে কি বলবো, তুমি কিভাবে বলদের মতো কাজ করতে শুরু করেছো? তোমার কি জানা ছিল না যে কিভাবে পিশাচের মোকাবেলা করতে হয়? জানার পরেও সেটা ভুলে গেছো কিভাবে? এটা তো তারই চক্রান্ত। তবুও কি তোমার মনে একেবারের জন্য প্রশ্ন আসে নাই? কোথাও কস্তুরী নাই, সে তোমাকে কস্তুরী হদিশ দিল। কস্তুরী সংগ্রহ করতে যে খাতিরদারি করা হলো তোমাকে, এটা নিয়ে কোনো সন্দেহ আসেনি মনে? কিভাবে এতটা গাফেল হলে তুমি? এই আলাদা খাতিরদারি করা দোকানের কর্মচারী ছিল সে নিজেই। প্রতিটা জায়গায় সে এমন ছাপ রেখে গেছে, তবুও তুমি কিছু বুঝতে পারো নাই তোমার সাথে কি ঘটছিল। সে যে ঘটি চালানোর কথা বলে আবল তাবল শিখিয়েছে সেটাও ভুয়া। প্রতি জায়গায় বানিয়েছে তোমাকে বেওয়াকুফ, আর সেটা দেখিয়েছে, শুনিয়েছেও, কিন্তু তুমি বোঝো নাই। উল্টা সেটার জন্য নিজেকেই নিজে দায়ী করছো। আর আলী আহমেদ নিজেও খাঁটি লোক না, ঝামেলা তার মধ্যেও আছে। সেটা কেবলই খবিশের কাছেই জানা যাবে। যাই হোক, তোমার সাথে এত দূর দেখা করার জন্য কারণ আছে। সে যেন আমার অস্তিত্ব কিছুই বুঝতে না পারে, তোমার চেহারা দেখেও যেন বুঝতে না পারে যে তার ব্যাপারে সবই জানো তুমি। সে হয়তো মাঝরাতে দেখা করতে আসবে তোমার সাথে, আজ কিছুই বুঝতে দেবে না। তুমি আর 2 দিন এখানে থাকো। যেহেতু তোমাকে আমি সমস্যার হোতাকে চিনতে পারলাম, সেহেতু সমাধান হবেই। আজ রাতে তার সাথে স্বাভাবিক থেকে কাল রাতে তাকে ধরাশায়ী করতে হবে, সমবলে দুনিয়া ছাড়া করতে হবে খবিশের বাচ্চাকে। এসব বলে বাবাজান সামাদ কবিরাজকে কিছু আমল শিখিয়ে দেন পরের দিনের জন্য, যেগুলো দিয়ে ধরাশায়ী হবে হুরনান। সাথে কিছু কৌশল আবারও বারবার করে বলে দেন, সামাদ মনে রেখো, সে কিন্তু অতি চালাক আর ধুরন্ধর। তার সাথে পেরে উঠতে গেলে নিজেকে তার থেকে ধুরন্ধর প্রমাণ করতে হবে।
সেজন্য আজ রাতে কোনোভাবেই বুঝতে না পারে। এখন চলে যাও, ঘুমিয়ে পড়ো আর প্রস্তুতি নাও নতুন ঝুঁকি নেবার। কবিরাজ মাঠ থেকে আবারও বাড়ির দিকে হাঁটা দেয়। পেছন থেকে বাবাজানের গলায় ভেসে এলো, সামাদ, মনে রেখো, ও কিন্তু অতি চালাক। শেষ রাতের আগে আগে পানির ঝাপটায় ঘুম ভাঙে সামাদ কবিরাজের। চোখ মেলে দেখে সেই এন্টিটি মানে হুরনান তার একটা হাতির সুরের মতো করে পানির সমেত ঘরের জানালা দিয়ে ঢুকে দিয়েছে। দেখতে অবিকল হাতির সুরের মতো লাগলেও এটা আসলে ছিল অবয়বটির হাত। সে কবিরাজকে রাস্তার ধারে আসতে বলে। কবিরাজ সেখানে যাওয়া মাত্রই সে জোকারদের মতো করে খুব দ্রুত বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি, মুখটা এমন পেঁচার মতো হয়ে আছে কেন? ওহো, ছেলেটা ভেঙে পড়েছে। আসলে কি এগুলি এমন প্রথম এমনই হয়, তারপরে কি মন খারাপ করা যাবে? বলো বলো। আচ্ছা শোনো, আচ্ছা নতুন কিছু শেখাই, আর এটা আজ থেকেই প্রয়োগ করো, দেখবে চুম্বকের মতো সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আজকেই হ্যাঁ আজকেই করো। কাছে এসো, তোমাকে শিখিয়ে দিই নতুন এক মন্ত্র। কাছে এসো 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 এসো। এবারে কাজ খুব সোজা, আজকেই করতে পারবে, আজ রাতেই। ঠিক যেভাবে জোকাররা বলে সেভাবেই বলছিল। এই শেষ প্রহরী কাজ হয়ে যাবে। আহা, তুমি দেরি করছো কেন? তাড়াতাড়ি শিখে নাও। তার এমন জোরাজোরি আর দ্রুত কাজ করার কথা বলা দেখে সামাদ কবিরাজ বুঝে যায় হয়তো আজ কোনো খারাপ পরিকল্পনা আছে তার, নইলে এত জোর জবরদস্তি করার তো কথা না। কবিরাজ এন্টিটিকে বলে যে না, আজ আমার পক্ষে কিছু করা সম্ভব না, আজ আমি বড়ই ক্লান্ত, আজ কাজ করলে সেটা উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা আছে, আপনি বরং কাল মাঝরাতে আসেন, কালই করব। কিন্তু এই অবয়বটা বা এন্টিটা মানে হুরনান নাসর বান্দার মতো একই কথা বলতে যাচ্ছিল। কবিরাজও যা হোক করে সেটাকে না করে দিয়েছিল। এক পর্যায়ে অবয়বটি রাজি হয়ে যায় যে কাল রাতেই করা হবে। সে চলে যাচ্ছে, যাবার সময় বলে যায় তৈরি থেকো, কাল কিন্তু আমরা শ্মশানে যাব, সব কাজ সেখানেই হবে, ঝাড় উপড়ে ফেলবো, সমস্যা কেমন 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 আজ বলে সে চলে গেল। আর দূর থেকে ভেসে আসে তার গলা, সে কবিতার মতো করে বলছে, আজ আমি গেলাম চলে টা টা টা, আজ আমি চলে গেলাম টা টা টা। সবটা দূরে যেতে যেতে হাওয়ায় মিলে গেল। কবিরাজ এসে ঘুমিয়ে পড়লেন। সকালে তিনি আলী আহমেদকে বলেন, ভাই সাহেব, আমি আজকেও যাচ্ছি না। এটা শুনে আলী আহমেদের চোখে মুখে আনন্দের ছাপ। তিনি বলেন, ভাই আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকেন। সেদিন সারা দিন কবিরাজ মনে মনে প্রস্তুতি নিয়েছিলেন রাতের জন্য। দুপুরে খাবার পরে কবিরাজ আলী আহমেদকে বললেন, আজকে রাতে কিছু একটা হতে যাচ্ছে, সম্ভব হলে আপনারা অন্য কোথাও আজকে রাতটা কাটান, যদি আল্লাহ চায় সকালে আবার কাল দেখা হবে। এই কথা আলী আহমেদ আপত্তি জানায়, বলে যে ভাই আপনাকে একা রেখে আমি যেতে পারবো না, অন্তত আমি নিজে থাকবো আপনার সাথে। কবিরাজ বলে দেয়, না, সেটা দরকার নাই, সেটা করলে খারাপ ছাড়া ভালো কিছু হবে না। আসরের নামাজের পর বাড়ির সবাইকে নিয়ে আলী আহমেদ গ্রামের অন্য পাশে তার বোনের বাড়ি চলে যায়। এশার নামাজের পরে বাবা যান আসে কবিরাজের কাছে। তিনি আরও কিছু আমল শিখিয়ে দেন আর বলেন, এখনই উঠোনে একটা তদবির করে রাখতে হবে, এটা হুরনানের জন্য মরণ ফাঁদ। বেশি কিছুক্ষণ সাহস জুগিয়ে বাবাজান চলে যান আর বলে যান, আমি আশেপাশেই থাকবো, তুমি আমার নজরেই থাকবে, চিন্তা করো না, সময় মতো চলে আসবো। কবিরাজ যাবতীয় প্রস্তুতি নিয়ে বাবাজানের শিখিয়ে দেওয়া হুরনানের নজরবন্দির তদবির করে বিছানায় সে অপেক্ষা করতে থাকেন হুরনানের। প্রায় রাত 11টার দিকে আসে হুরনান। সে আসা মাত্রই বাবাজানের দেখানো পথ অনুসরণ করে সামাদ কবিরাজ তাকে গোল বৃত্তের মাঝে বন্দী করে ফেলে, যেটা চোখে দেখতে অদৃশ্য হলেও হুরনানের জন্য ছিল অভেদ্য দেয়ালের মতো। সে তার অবস্থা বুঝতে পেরে কবিরাজকে নানাভাবে আকুতি মিনিত করতে থাকে। তাকে বাপের দোহাই দেয়, মায়ের দোহাই দেয়, মৃত নিকট আত্মীয়দের দোহাই দিতে থাকে কবিরাজকে। কিন্তু কবিরাজ হাল ছাড়ার পাত্র নয়, কারণ একে মুক্তি করে দিলে তার চলবে না। এক পর্যায়ে এন্টিটি মানে হুরনান কবিরাজকে নানা লোভ দেখাতে থাকে যে আমাকে মুক্তি করো, তোকে অমুক দেবো, তোকে তমুক দিব, তোকে বাদশাহী জীবন দেব। কিন্তু কবিরাজ কিছুতেই তার কথায় সায় না দিয়ে চুপচাপ বসে বাবাজানের অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর বাবাজান আসলো। বাবাজান সামাদ কবিরাজকে বলে, এবার তুমি কিছু তদবির করে জানার চেষ্টা করো যে এইখানে আসার আসল রহস্য কি, তার মূল উদ্দেশ্য কি, সে কেন তোমাকে বারবার ভুল তদবিরে শিখিয়ে দিয়ে তোমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। আর সে একবার নয়, পরপর 2 বার তোমাকে বিপদে ফেলেছে। তুমি ওর থেকে ভালো করে জানার চেষ্টা করো ও কেন এমন করছে। যদি সে তোমাকে কিছু না বলে তুমি তাকে মেরে ফেলার হুমকি দাও। পরে সামাদ কবিরাজ বাবজানের কথা অনুসারে সে এন্টিটিকে হুরনানকে জিজ্ঞাসা করে সেখানে কেন এসছে, উদ্দেশ্য কি। হুরনান তাকে বলে সে কিছুই জানে না,
সে নিজেও ওই ছলনার শিকার। তখন বাপজান পাশ থেকে বলে যে ও সত্য বলছে না, ও তোমার সাথে এখনো ছলনা করে যাচ্ছে, তোমাকে মিথ্যা কথা বলছে। যখন বারবার জিজ্ঞাসা করার পরও সে এনটিটি কবিরাজ থেকে তার সত্যতা বলছিল না, তখন বাপজানের শেখানো আরও কিছু শক্তিশালী তদবির আবারও তার উপর প্রয়োগ করা হলো, যার দরুন শরীর থেকে অদৃশ্য আগুন লেগে যায় এবং জ্বালা পোড়া এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে কোনোভাবেই গোলবৃত্ত থেকে বের হতে পারবে না, যার ফলে সেই অবয়ব হুরনান বলতে শুরু করে, আমাকে কিছু করিস না, আমাকে ছেড়ে দে, আমি তোকে বলছি সব। তখন সে বলতে শুরু করে এবং কিছুটা তাচ্ছিল্যের সরোবরে, তোকে আর নতুন করে তোকে কি বলবো, নতুন করে পুরো খেলাই তো আমার সাজানো, আর আমার সাজানো নতুন খেলাটার একমাত্র দাবার গটিছিলি তুই। তোকে আমি ব্যবহার করে আমার কার্য হাসিল করতে চেয়েছি, কিন্তু আফসোস আমার কাজের প্রধান বাধা হয়ে দাঁড়ায় তোর এই সাথে থাকা এই বদমাইশটা। যতবার তোকে বিপদে ফেলতে চেয়েছি ততবার তুই কোনো না কোনোভাবে বের হয়ে গেছিস। প্রথমবার তোর উপর যখন শূকরের হামলা হয়, সেই শূকররূপী পিশাচগুলো আমারই চালা। এটা কাজ দিয়েছিলাম সেই জানোয়ারের বাচ্চাগুলোকে, কিন্তু সেটাও ঠিক মতো করতে পারে নাই, যার ফলে নিজ হাতেই আমি ওই জানোয়ারের বাচ্চাগুলোকে মারি। কিন্তু মনের মধ্যে প্রশান্তি পাচ্ছিলাম না। এরপর খানিকটা চুপ থেকে সে আবারও বলতে লাগলো, এই খেলা শুরু এখান থেকে নয়, এই খেলা শুরু বহুত আগে থেকে, যার মোহরা ছিল এই আলী আহমেদ। ওর লোভ আর ওর আকাঙ্ক্ষাই তো আজও ধ্বংসের কারণ। সন্তান লাভের আশায় প্রথমে এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কথা অনুযায়ী সে 7 বাড়ির মাটি এবং পতিতালয়ের মাটি সংগ্রহ করে, আর তান্ত্রিকও সেই মাটিতে মন্ত্র পড়ে দেয় আর বলে ওর স্ত্রী গায়ে মাখতে। ও নিয়ম করে স্ত্রী গায়ে মাখে। একটা সময় পুত্র সন্তান লাভ করে। পুত্র সন্তান পাওয়ার পর এই আলী আহমেদের মাথায় ঢুকে এক উদ্ভট চিন্তা, তার মনে আশা জাগে সেও বিদ্যা শিখবে। এই বিদ্যাতে যদি কাজ হয়ে যায় তাহলে তো সবই ভালো। তাই সে ভাবতে থাকে যেহেতু তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার মাধ্যমে তাকে সুস্থ পুত্র সন্তান লাভ করিয়েছে, নাউজুবিল্লাহ, তাহলে হয়তো এই তান্ত্রিক তাকে আরো অনেক কিছু পাইয়ে দিতে পারে। লোভ লালসা পেয়ে বসছে। ও একদিন সেই তান্ত্রিকের কাছে লুকিয়ে লুকিয়ে যায় এবং গিয়ে তান্ত্রিককে বলে যে আপনি কিভাবে তন্ত্রবিদ্যার মাধ্যমে আমাকে পুত্র সন্তান লাভ করিয়ে দিলেন, আমি আপনার কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখতে চাই। তখন কিন্তু তান্ত্রিক বলে যে আমি সহজে কাউকে কাজ শিখাই না, আর এর পরিণতিও তেমন ভালো না। আমি জেনে শুনে তোর কোনো ক্ষতি করতে পারবো না। এই পথটা দেখতে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। এর জন্য প্রয়োজন কঠোর সাধনা, কঠোর তপস্যা, যা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। তুই যদি ভালো চাস এখান থেকে চলে যা, এই মুখ আর কখনো হবি না। কিন্তু এই বোকা মানব এতটাই বদ্ধোন্মাদ ছিল যে সেটা করেই শিখবে, করে ছাড়বে, মনস্থির করে। এভাবে কিছুদিন সে তান্ত্রিকের কাছে যায়, কিন্তু তান্ত্রিক প্রতিবারই তাকে ফিরিয়ে দেয়। একদিন তান্ত্রিক বলে তোকে আমি শিখাবো, কিন্তু তুই যেমনভাবে কাজ শিখবি তার একটা বিপরীত দিকও থাকবে, যেটা তুই ঠিকভাবে পালন করতে পারিস তাহলেই তুই তন্ত্রবিদ্যা শিখতে পারবি। তখন আলী আহমেদ এক বাক্যে রাজি হয়ে যায় আর বলে সে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। তান্ত্রিক তাকে কিছু কিছু তন্ত্রবিদ্যা শিখিয়ে দেয় আর বলে কিছু কিছু জিনিস তাকে সংগ্রহ করে দিতে হবে, তাহলে সে তন্ত্রবিদ্যা জলদি শিখতে পারবে। কিন্তু ওর তন্ত্রবিদ্যা শিখার এতটাই জলদি ছিল যে ও সেই তান্ত্রিককে বলে আমাকে এমন একটা উপায় বলে দেন যাতে আমি খুব জলদি শিখতে পারি। কিন্তু তান্ত্রিক বলে যে দেয় না, যে তন্ত্রবিদ্যা শিখতে তোকে অনেক কঠোর সাধনা পরীক্ষা দিতে হবে, আর তার জন্য সঠিক সময়ও প্রয়োজন। তুমি যদি সেই সময়টুকু ঠিকভাবে না দিতে পারো তাহলে তুমি তন্ত্র শিখবা কেমনে? ঠিক তখনই আমার নজর পড়ে ওর উপর। তাছাড়া তান্ত্রিকের উপরও আমার একটা আলাদা খায়েশ ছিল। হারামজাদা আমার ওর বসে আনার জন্য বন্দি করে রেখেছিল। যে আমি ওর বন্দিখানা থেকে মুক্তি হলাম, প্রথমেই আমি সেই হারামখোরকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিলাম, আর ওর জায়গা নিয়ে নিলাম আমি। আলী আহমেদের চোখে আমি তখন আধ্যাত্মিক জগতে পাওয়ার নেশায় ঢুকিয়ে দিলাম। তান্ত্রিকের রূপ ধরে আমি একের পর এক নানা ধরনের কাজ করার জন্য উৎসাহ দিতে লাগলাম। তার মানে আপনাদের বুঝাতে যাচ্ছি যে শয়তান কিভাবে মানুষকে ধরে বসে। আমার মায়াজাল তখনও বন্দি। একদিন আমি ওর মাথায় ঢুকিয়ে দিলাম, নাবালক শিশু যদি বলি দেওয়া হয় তাহলে দুনিয়াবি অর্ধেক শক্তি তুই হাসিল করতে পারবি। আহাম্মক শক্তির নেশায় এতটাই বদ্ধ ছিল যে ভুল বিচার করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছিল। আমার কথা অনুযায়ী খুঁজতে লাগে নাবালক বাচ্চা। মনে মনে অনেক জায়গায় খুঁজতে লাগলো নাবালক বাচ্চা, কিন্তু সেরকম কোনো বাচ্চা খুঁজে পাচ্ছিল না। একদিন হঠাৎ ওর নজর যায় দোকানে কাজ করা ছোট্ট সেই বাচ্চার উপর, যে বাচ্চাটা দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। দুমুঠা ভাতের আশায় ওর দোকানে কাজ করতে আসে, আর ও কি করে সুযোগ খুঁজতে থাকে। একদিন ভালো খাবারের লোভ দেখে সেই বাচ্চাটা কথার ছলে ভুলিয়ে ভুলিয়ে আমার কাছে নিয়ে আসে। আমি তখন ওকে মন্ত্রণা দিতে লাগলাম, বলি দিয়ে দে। ঠিক সঠিক সময় চলে আসছে, এখনই বলি দিয়ে দে।
আমার কথায় শক্তি পাবার আশায় ও তখন সেই নাবালক শিশুটাকে বলি দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলে। হাত পা মুখ বাঁধা অবস্থায় তখন সেই বাচ্চাটা ছটফট করছিল। ওর কানে আমি মন্ত্রের মতো বলতে থাকি, বলি দে, এখনই বলি দে। তখনই ঠিক দিক বিদিক চিন্তা না করে এক কোপে মাথাটা ঘাট থেকে আলাদা করে ফেলে সেই বাচ্চাটা। আহ, কি শান্তি! লাল রক্তের টকবক স্রোত আমাকে উন্মাদ করে দেয়। নেশা পেয়ে বসে আমার। কিন্তু তখনও সেই ছোট্ট দেহটা ছটফট করছিল, চোখ দুটো যেন তাকিয়েছিল আহম্মদের দিকে। আমারও তখন খানিকটা রাগ হলো ওর চাহানি দেখে। তখন ওকে বললাম, বেশি ছটফট করছে, ছটফটটা কমিয়ে দে। তখন ওকে দিয়ে সেই ছোট্ট দেহটাকে 6 টুকরা করি। প্রথমে তো ঘাড় থেকে মাথা আলাদা করেই দিই, তারপর 2 হাত আলাদা করি, 2 পা, এভাবে 6 টুকরা। পরে ওকে বলি, তোর বলি সম্পূর্ণ হয়েছে, এখন যদি পুরোপুরি শক্তি পেতে চাস তাহলে ওকে অমুক শ্মশানে নিয়ে পুঁতে দিয়ায়। পরে ও কোথা থেকে একটা পাটের বস্তা জোগাড় করে আনে এবং সেখানে সেই দেহটার 6 টুকরা সহ বস্তার মধ্যে ঢুকিয়ে বস্তাবন্দি করে। পরে সেই বস্তাবন্দি দেহটাকে নিয়ে সেই শ্মশানে যায় এবং আমার বলা পরবর্তী ধাপ পালন করে। প্রথমে আহমদ শ্মশানের ওখানে মাটি খুঁড়ে নিয়ে 3-4 হাতের মতো, তারপর আমার বলা নতুন কাফন নিয়ে আসে। সেই কাফনে পুরোটাতেই মন্ত্র লিখে সাথে কিছু পেন্টাগ্রাম আঁকে। তারপর পুরাতন কবর থেকে লাশের মাথার কিছু অংশ তুলে এনে সেই কাফনের কাপড়ের উপর রেখে কিছু মন্ত্র জপ করে। আর আমার দেওয়া একটা লাল বড় পুটলি সেই কাফনের সাথে মুড়িয়ে সেই বাচ্চাটার দেহের সাথে পেঁচিয়ে সেই গর্তের মধ্যে দাফন করে দেয়। আর আমি ওকে বলি, তোর বলি সম্পূর্ণ হয়েছে, এবার তুই বাড়িতে যা। এরপর কিছুদিন সেই বাচ্চাটার খোঁজ খবর না থাকার কারণে একদিন সকালবেলা আশপাশের মানুষ সেই বাচ্চাটার খোঁজ করতে লাগলো। তখন এই আহমেদ নিজের দায় সারাতে বলে সেই বাচ্চাটা তার দোকানের টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। বিষয়টা খারাপ দেখায় বিধায় সে কাউকে এসব বিষয় জানায়নি। আমার হাতের পুতুল হয়ে যায় এই আহম্মদ না আহম্মক। কিছুক্ষণ চুপ থাকে, সেই এন্টিটি দেখে মনে হচ্ছিল ধ্যানে বসেছে। পরে সামাদ কবিরাজ জিজ্ঞেস করে, কি তারপরে তুই কি করলি বল? কিন্তু কোনো কথা আসে না। পরে সামাদ কবিরাজ বাবা জানের শিখানো তদবির এন্টিটির উপর প্রয়োগ করে। সাথে সাথে করে চিৎকার করে ওঠে আর বলে, আমাকে শাস্তি দিচ্ছিস কেন? আমি তো সব বললাম। পরে সে আবার বলা শুরু করে। এভাবে কিছুদিন যায়। ওর চোখে আমি পর্দা দিয়ে দিই, ওকে দেখাই অনেক শক্তি অর্জন করে ফেলেছে। ওর কিছু কিছু কাজে আমি সহযোগিতা করে ওকে বুঝিয়েছি যে তন্ত্রবিদ্যা হাসিল করে ফেলেছে। কিন্তু ও নিজের কাজ না, বরং আমার কাজ হাসিল করতে আমাকে সাহায্য করেছে। এভাবে ও আমার অনেকটা সহযোগিতা করে দেয় তন্ত্রবিদ্যার কাজে। কিন্তু একদিন আমার এক কিশোরী মেয়ের বলি দেওয়ার প্রয়োজন হয় তন্ত্রবিদ্যার কারণে। ঠিক তখনই আমার নজর যায় ওর বোনের দিকে। কুমারীও ছিল, বয়সও কম, আমার বলির জন্য যথার্থ ছিল। তখন ওর কানে কানে আমি মন্ত্রণা দিতে থাকি যে তোর বোনকে বলি দে, তোর বোনকে বলি দিলে তুই শক্তির মালিক হবি। কিন্তু হারামখোরের চোখের থেকে পর্দা তখনই সরে গেল। অন্যজনকে যখন বলি দিয়েছিল তখন হারামখোরের বুকে ব্যথা অনুভব করেনি। যখন ওর বোনের কথা বললাম তখনই ওর ভালোবাসা জেগে উঠল। হারামখোর আমাকে আমার মুখের উপর না করে দিল আর বলে দিল ওর বোনকে বলি দিতে পারবে না, আর যদি ওর বোনকে আমি বলি দিই তাহলে ও নাকি এই পথে আর থাকবে না, তন্ত্রবিদ্যা ছেড়ে দেবে। আস্তে আস্তে এই তন্ত্রবিদ্যা থেকে রেহাই পেতে চাইলে ঠিক তখনই আমার প্রচণ্ড রাগ আর জেদ চেপে বসলো। আমার সাজানো খেলা কেউভাবে নষ্ট করে দিবে, আমি তা দেখবো? হবে না। তখন থেকে ওর বাড়িতে যাওয়া আসা শুরু করলাম। ওর বোনকে বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করলাম। একদিন ভয় পেয়ে সব কথা ওর ভাইকে বলতে চাইল। সেই মুহূর্তে আমি ওর ভাইয়ের পেছন থেকে ওর বোনকে বুঝাচ্ছিলাম, যদি এখনই সব বলে দাও তাহলে তার ভাইয়ের গলাটা আমি ছুরি দিয়ে একটান এখান থেকে কেটে ফেলবো। ভাইকে মেরে ফেলার ভয়ে ওর বোকা বোনটা কিছুটা বলতে গিয়েও বলতে পারেনি। একদিন সময় বুঝে সুযোগ পেলাম, ওর বোনকে ঝুলিয়ে দিলাম সিলিং ফ্যানে। কিন্তু তখনও জানটা ছটফট করছিল, বুঝতে পারছিলাম মরতে চাইছিল না। ঠিক তখনই এই 2 হাত দিয়ে গলাটা শক্ত করে চেপে ধরে বসি, ব্যাস সব শেষ। হ্যাঁ, আমার বলি আমার মুখ থেকে কেড়ে নেওয়ার ফল দিতে হলো ওদের। এরপর একে একে ইঙ্গিত দিতে থাকি যে আমি আসছি, ওর হিসাব বরাবর করতে। কিন্তু হারাম করতে ওকে খুঁজে বের করেছে আর তুই আমাকে খুঁজে বের করছিস। পরে বাবাজান বলে, ওকে এখানে বন্দি করে রাখার থেকে খতম করে দাও নিজ হাতে। আর আহমেদ যে বাসায় আছে সেটা গিয়ে তার কাছে জানার চেষ্টা করো সেই বাচ্চাটার দেহটা কোথায় আছে। সেটা জানার পর সেই বাচ্চাটার দেহটাকে উদ্ধার করো। এরপর বাকি যা করার লাগে আমি তোমাকে বলে দেবো।
তখন সামাদ কবিরাজকে সে এন্টিটি বলতে থাকে, যা যা উদ্ধার করা করে নে, কিন্তু আমার কিছু করতে পারবি না। তখন বাবাজান কবিরাজের কানে কানে আবারও বলে, যা থাকার সেই বাচ্চার লাশের হাতেই আছে, আমার বোঝা শেষ, সেটা পেলেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি আমার সাথে যেহেতু সমস্যার সমাধান আছে, তুমি একে ছুরি বান্ধিয়ে মেরে ফেলো। কিন্তু কবিরাজ তাকে না মেরেই বাবাজানকে ইশারা দিয়ে সেই আলী আহমেদের বোনের বাড়িতে যায়, আর তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে সেই নাবালক বাচ্চার দেহটা কোথায় পুঁতে রেখেছে। প্রথমে স্বীকার না করলেও কবিরাজ যখন ধমক দিয়ে বলে, যেটা অস্বীকার করে লাভ নেই, বাঁচতে চাইলে আমাকে সব বলেন, না হলে আমি আপনার পরিবার সবার জীবন সংশয়ে থাকবে। তখন সেই আলী আহমেদ সামাদ কবিরাজকে সব স্বীকার করে তাকে নীলফামারীর সৈয়দপুরের আশেপাশের কোনো একটা শ্মশানের কাছে নিয়ে যায় এবং কবিরাজকে ইশারা দিয়ে বুঝায় যে গর্তটা ওখানে, আর ওইখানে সেই বাচ্চাটাকে পুঁতে রাখা আছে। পরে সামাদ কবিরাজ বাবাজানের শিখানো তদবির করে সেই গর্তটা খোঁড়ে এবং গর্তটা খোঁড়ার সাথে সাথে বিশ্রী একটা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। মাটি খোঁড়ার সাথে সাথে সামাদ কবিরাজ দেখতে পায় একটা পাটের বস্তাটা নষ্ট হয়ে গেছে। বস্তার মুখটা খুলতেই সামাদ কবিরাজ দেখতে পায় একটা কাফনের কাপড় মোড়ানো অবস্থায় রাখা, আর সেই কাপড়টা এখনো নতুন অবস্থায়, কোনো প্রকার মাটি কাদা কিচ্ছু কাপড়ের সাথে লাগতে পারেনি। কাফনের কাপড়ের দিকে খেয়াল করে সামাদ কবিরাজ দেখলেন অগণিত পেন্টাগ্রাম আঁকা সেই কাপড়ের সাথে এবং কিছু মন্ত্র লেখা। কাফনের কাপড়ের মুখটা খুলতেই গন্ধে সামাদ কবিরাজের বমি এসে পড়ে। একটা ছোট্ট মানুষকে কিভাবে এরকম নিষ্ঠুরভাবে কেটে ফেলা যায় তা না দেখলে বোঝা যাবে না। সামাদ কবিরাজ বুকের ভেতর একটা চাপ অনুভব করলো, দুফোঁটা পানি চোখের কমে জমা হলো। কিভাবে এত নিষ্ঠুরভাবে একটা ছোট্ট দেহকে কাটা সম্ভব? যেহেতু অনেকদিন আগে পুঁতে রাখা হয়েছিল, তাই হাড় গরুগুলোই অবশিষ্ট ছিল। সেই সাথে সামাদ কবিরাজ পেল এক বড় লাল কালারের পুটলি। সেটার মুখ খুলতেই মনে হলো যে ধোঁয়ার মতো কিছু একটা উড়ে গেল আকাশে। সামাদ কবিরাজ একটা ঝটকা খেল, যার দরুন সে দূরে গিয়ে ছিটকে পড়ল। সেদিন রাতে সামাদ কবিরাজের সেই ছোট্ট দেহটার সুষ্ঠুভাবে দাফন কাজ সম্পন্ন করলো এবং সে পুটলির ভেতরে থাকা কুফরি তাবিজ যা যা ছিল সব নষ্ট করে ফেলল। আর আলী আহমেদকে বলল, আজ থেকে আপনার বাড়ির সমস্যার সমাধান হয়ে গেল। সেদিন রাতে সামাদ কবিরাজ বাড়িতে এসে অনেক বেশি অবাক হয়, কারণ কবিরাজ এন্টিটিটাকে অর্থাৎ হুরনানকে বন্দি করে রেখেছিল, সে আর বন্দি অবস্থায় নেই, মুক্ত হয়ে গেছে। সামাদ কবিরাজের মাথায় আসলো না কিভাবে সে মুক্ত হলো। তার কানে ভাসতে লাগলো হুরনানের কথার আওয়াজ, গত রাতের মতো কবিতার সুরে বলছে, আজ আমি চলে গেলাম টা টা টা, আজ আমি চলে গেলাম টা টা টা, যাচ্ছি কিন্তু আসবো না, তা হবে না না, যাচ্ছি কিন্তু আসবো না, তা হবে না না। তখন কবিরাজ বেশ চিন্তায় পড়ে গেলেন। সে বাবাজানের অপেক্ষায় থাকলো। কিছু সময় পর বাবাজান আসলো। বাবাজান এসে হুরনানকে না পেয়ে সামাদ কবিরাজ করলো, তোমাকে আগেই না করেছিলাম একে জ্যান্ত ছাড়তে, তুমি তো আমার কথা কানেই নাও না, মাথায় যা চেপেছে তাই করেছ, এবার ভাগো, ওরা ছেড়ে দেবার জাতি না, এবার ভোগো। আগেই বারবার বলেছিলাম সে খুব চালাক, ধূর্ত, ধুরন্ধর। ও হয়তো কোনোভাবে বুঝতে পেরেছিল যে সে যে কোনো সময় বন্দী হয়ে যেতে পারে, তাই সে শ্মশানের পুটলির ভেতর কোনো একটা মন্ত্র পড়ে রেখেছিল, যার দরুন তুমি সেই পুটলিতে হাত দেওয়ার সাথে সাথেই সেখান থেকে মুক্ত হয়ে যায়। তোমাকে এত করে বললাম, তুমি শুনলে না। এর রেশ তোমাকে ভোগ করতে হবে। আমি সঠিক বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে এ আবারও ফিরে আসবে, এবং এবার যদি সে ফিরে আসে তাহলে পুরো প্রস্তুতি নিয়ে আসবে। আর মনে রেখো, সে ফিরে আসবেই আসবে। কাল আকাশে সূর্য থাকতে থাকতেই বাড়ি চলে যাও। এখন পাক সাফ হয়ে নাও, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আমি চললাম। শ্রোতাদের উদ্দেশ্যে সামাদ কবিরাজের দুটি কথা। লোভ মানুষের ধ্বংসের অন্যতম একটা কারণ। সেটা হতে পারে সম্পদের, সেটা হতে পারে লৌকিক বা অলৌকিক ক্ষমতার, হতে পারে অন্য কিছুর। যে কিছুরই লোভ হোক না কেন, লোভ মানুষের ধ্বংস বয়ে আনবেই আনবে। আল্লাহ আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা ও অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি, হুরনান 2.0 ইজ লোডিং। ইনশাল্লাহ সেটা কোনো একটা এপিসোডে শুনতে পারবেন, এবং খুবই সুন্দর স্টোরি। আমাদের এই ঘটনার জন্য যিনি পাঠিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ, হুরনানের ঘটনাটি। আর ইনশাল্লাহ আমরা সামনের কোনো একটা এপিসোডে আবারও এটা আপনাদেরকে শোনাতে পারবো আশা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সকলের সাথে আমাদের সাথে থাকবার জন্য, ভৌতিকতার মায়ার সাথে থাকবার জন্য। আশা করছি
স্বাধীন এপিসোডে আপনারা শনিবার রাত 12টার দিকে ভৌতিকতার মায়া থেকে একটি ঘটনা শুনতে পারবেন। সুতরাং স্বাধীন অ্যাপসটি ডাউনলোড করে ফেলতে পারেন আপনারা চাইলেই। সেখানে আপনারা অ্যাপস ডাউনলোডের মাধ্যমে আমাদের ঘটনা রাত 12টা, শনিবার রাত 12টায়, ঠিক রাত 12টায় শুনতে পারবেন, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। পরবর্তীতে আপনারা যদি আবার এটা শুনতে চান তখন আপনাদের হয়তো বা সাবস্ক্রিপশন নিয়ে শুনতে হবে। সুতরাং যারা ফ্রি শুনতে চান, লাইভ শুনতে চান, শনিবার রাত 12টায় স্বাধীন অ্যাপসটি ডাউনলোড করে ফেলতে পারেন। ভৌতিকতার মায়া আসছে স্বাধীন অ্যাপসে। আজ চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমি আবারও ডক্টর আলিফ আপনাদের সামনে আসবো। আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আসবো আপনাদের সামনে খুব শিগগিরই। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভৌতিকতা মায়ার সাথে থাকবেন। আজ আসছি। আসসালামু আলাইকুম।